গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের একটি গল্প ফিরে দেখা। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় অর্থাৎ শেষ খণ্ড। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানানুপুর। মিতুলদের ফ্ল্যাটটা টালিগঞ্জে, একেবারে বাস রাস্তার উপর, বেশ বড় বড়, ভেতরে অনেকটা জায়গা, কমপক্ষে 1000 স্কোয়ার ফিট, দুটো বড় বড় শোয়ার ঘর, ছোট একটা স্টাডি, লিভিং স্পেসটা অনেকখানি, 4 জনের খাবার টেবিল পড়েছে, ফ্রিজ রয়েছে, ক্রোকারি কেস রয়েছে, তারপরেও দিব্যি হাত পা মেলা যায়। বসার জায়গাটাও ভারী সুন্দর করে সাজানো, বেতের সোফা সেট, কাচের সেন্টার টেবিল, এক দেওয়ালে ডিভান, অন্য দেওয়ালে বাহারি ক্যাবিনেট, সাইড টেবিল, স্ট্যান্ড ল্যাম্প, মেঝে কার্পেট, সবই আছে। মিতুল, বুমবুম কেউই বাড়ি নেই। একজন নার্সিংহোমে দৌড়েছে, অন্যজন কিন্ডার গার্ডেনে। সুগতই ঘুরিয়ে ঘুরিয়ে ফ্ল্যাট দেখাচ্ছিল। শ্রীময়ী মাথা দোলাচ্ছিলেন তারিফ করার ভঙ্গিতে। বাহ, মিতুল দিব্যি গুছিয়ে সংসার করছে কলকাতায়। ড্রয়িং স্পেসের সোফায় বসে শ্রীময়ী শরীরটাকে ছেড়ে দিলেন। রাত দিনের একটা কাজের মেয়ে আছে, সে রান্নাবান্না সারছে। তাকে চা করতে বলে সুগতও এসে বসল। একটু ফ্রেশ হয়ে নেবেন না মা? হ্যাঁ যাই, একটু দম নিয়ে নেই। তোমাদের এই ফ্ল্যাটটা তো দিল্লির থেকেও ভালো। এমনি তো ভালো, কিন্তু ওই যে একতলার ফ্ল্যাট, ধোঁয়া ধুলো আর গাড়ি ঘোড়ার আওয়াজে সারাদিন প্রাণ উষ্ঠাগত হয়ে যায়। রাত 12টা অবধি প্যাঁপড় প্যাঁ প্যাঁপড় প্যাঁ। বাড়িটা একটু বড় রাস্তা ছেড়ে হলে বেটার হতো। তোমাদের এখানে ভাড়াও তো কম, অনেক কম। দিল্লিতে এই সাইজের ফ্ল্যাট চিত্তরঞ্জন পার্কে মিনিমাম 10 চাইবে। এখানে কত আন্দাজ করতে পারেন? মাত্র 3,500। কিন্তু এখানে তো ভাড়া গুনতে হচ্ছে, দিল্লিতে তুমি ফ্রি থাকতে। শ্রীময়ী লঘু রসিকতা জুড়লেন। এখানেই সেটেল যদি করো, আস্তে আস্তে কিছু কেনার কথা ভাবো। দেখি। সুগত যেন সামান্য অন্যমনস্ক। ভাবি, তারা কিসের? চা দিয়ে গেছে কাজের মেয়েটা। চটপট কাপ শেষ করে সুগত উঠে দাঁড়াল। আমি তাহলে স্নানটা সেরে নেই মা, খেয়ে দিয়ে আমায় একবার বেরোতে হবে। ক্লাস? হ্যাঁ, পরপর 2 দিন যায়নি। আপনি রেস্ট নিন মা, দরকার হলে আরেকটা বাথরুমও আছে। মিতুল এক্ষুনি এসে পড়বে। সুগত চলে যেতেই সেন্টার টেবিলে পড়ে থাকা খবরের কাগজটা টানলেন শ্রীময়ী। বাংলা ইংরেজি দুটো কাগজই নেয় সুগতরা। শ্রীময়ীর বাংলা কাগজ সচরাচর দেখা হয় না দিল্লিতে। নিজে তো ইংরেজিই নেন, দাদা হয়তো কালে ভদ্রে কোনো রবিবার। বাংলা কাগজটাই খুললেন শ্রীময়ী। বড় বড় হেডিংগুলোতে চোখ বোলাচ্ছেন। কী সব উড়াল পুলটুল নিয়ে বিবাদ চলছে। হকারদের কি যেন দাবি দেওয়া নিয়ে আশ্বাস দিয়েছেন রাজ্যের কোন মন্ত্রী। দিল্লিরও খবর আছে প্রথম পাতায়। রাজনীতি সমাচার রোজ যেমন থাকে। কোনো খবরেরই গভীরে ঢোকার উৎসাহ পেলেন না। শ্রীময়ী কাগজ বন্ধ করে চোখ বুজলেন। কাজের মেয়েটা শ্রীময়ীর ব্যাগ সুটকেস শ্রীময়ীর জন্য নির্দিষ্ট করা ঘরে ঠুকিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। মা, খাবেন কিছু এখন? টোস্ট অমলেট দেই? মেয়েটি পিঙ্কিরই সমবয়সী প্রায়, তবে মুখে চোখে বেশ লাবণ্য আছে। কথা বলার ধরনটিও মিষ্টি। শ্রীময়ী হেসে বললেন, তোমার নাম কি? আজ্ঞে টুকাই। টুকাই? শ্রীময়ী বড় বড় চোখে তাকালেন। সে তো ছেলেদের নাম, তোমার কোনো ভালো নাম নেই? না, টুকাই বলে তো ডাকে। টুকাই সলজ্জ হাসল। আমাদের 3 বোনদেরই ছেলেদের নাম, টুকাই, বুকাই, পুকাই। মার খুব ছেলের শখ ছিল তো। কত ভাবেই না মানুষ শখ পূর্ণ করে। টুকাই আবার বলল, তাহলে পাউরুটি সে কি মা? 2 পিস, আর ডিম ফিম লাগবে না। শ্রীময়ী উঠে পড়লেন। বাথরুমে গিয়ে আয়নায় নিজের মুখখানা দেখলেন একবার। রোগা লম্বা মুখমণ্ডলে শ্রান্তির ছাপ পড়েছে। কালো হয়ে আছে মুখ চোখ। ভালো করে জল ছেটালেন মুখে। কলকাতার জল এখনও তেমন ঠান্ডা নয়, আবার হচ্ছে। যত্ন করে তোয়ালে রাখা আছে রডে। চেপে চেপে হাত মুখ মুছলেন। একেবারে স্নান সেরে নিলে কি ভালো হতো? থাক, নতুন জায়গা, একটু গরম জল না নিলে শরীর গড়বড় করতে পারে। বাথরুম থেকে বেরোতেই মিতুল, ছোট্ট খাটো চেহারার মিতুল পাখির মতো উড়ে এসে জড়িয়ে ধরল। তুমি এসে গেছো মা? তুই যেভাবে ডাকলি না এসে পারি? ঝামর হয়ে থাকা মেয়ের চুলে হাত বোলালেন শ্রীময়ী।
তারপর প্রায় স্বাভাবিক স্বরে বললেন, এখন কেমন আছে তোর বাবা? ভালো, বেশ ভালো। মিতুল বড় করে শ্বাস নিল, মানে অনেকটা স্টেডি হয়েছে আর কি। ডাক্তার কি বলছে, বিপদ কেটেছে? ও পুরোপুরি অ্যাসিওর করছে না। আজকের দিনটা না গেলে, পরশু রাত্রিরে তো ভীষণ ভয় পাই দিয়েছিল, হঠাৎ আবার বুকে পেন। উফ, রাতটা যা চিন্তায় গেছে। কথা বলতে বলতে শ্রীময়ীকে নিয়ে শ্রীময়ীর ঘরে এলো মিতুল। এ ঘরে সিঙ্গেল বেড খাট। আপাতত অতিথি টতিথি এলে থাকে বোধ হয়, পরে হয়তো বুমবুমের দখলে যাবে। বিছানায় বসেছেন শ্রীময়ী, পাশে মিতুল। শ্রীময়ী জিজ্ঞেস করলেন, তোর বাবার হঠাৎ অ্যাটাকটা হলো কেন? প্রেশার ট্রেশার বেড়েছিল বুঝি? প্রেশার তো বরাবরই বেশি। ওষুধ খেত? খাওয়ার তো কথা, নিয়মিত খেত কিনা কে জানে, কোনো কিছুই মানত না। মিতুলের গলা ধরে এলো। মঙ্গলবার রাতে চিংড়ি মাছের মালাইকারি খেয়েছিল বাবা। মনুপিসি বারবার বলেছিল, চিংড়ি খেয়েও না ফুলদা। বাবা জোর করে তিনটে রাতে নাকি অস্বস্তি হচ্ছিল খুব, অ্যান্টাসিড খেয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। ভোরবেলা বাথরুমে গিয়েছিল, সেখান থেকে বেরোনোর পরপরই মিতুল চোখ বুজে হাত উল্টল, নাক টানছে। শ্রীময়ী মনে করছিলেন মনুকে। রোগা ফ্যাকাশে মেয়েটা সোমনাথদের মেজ তরফে থাকত, আশ্রিত হিসেবে। লতায় পাতায় কীরকম যেন বোন হয় সোমনাথের। অল্প বয়সে বিধবা হয়েছিল। শ্রীময়ীর সঙ্গে মনুর তেমন ঘনিষ্ঠতা ছিল না, তবে কথাবার্তা হতো মাঝে মাঝে। মেয়েটা সারাক্ষণই খুব ভয়ে ভয়ে থাকত। জেঠিমাকে ভয়, কাকিমাকে ভয়, বৌদিদের ভয়। মনু একদিন শ্রীময়ীকে বলেছিল, তোমার খুব বুকের পাটা আছে ফুল বৌদি। সেই মনু সোমনাথের কেয়ারটেকার হলো কবে থেকে? মিতুল আবার কথা শুরু করেছে, জানো মা, বাবা অনেকক্ষণ একা একা পড়েছিল। ভাগ্যিস মনুপিসির ঘুম পাতলা, গঙ্গানির শব্দ শুনে উঠে এসেছিল। এখন এসব কথাবার্তা অর্থহীন, তবু শ্রীময়ীর মুখ ফসকে বেড়ে গেল। মনু যখন জানেই তোর বাবার খাওয়া রেস্ট্রিক্টেড, তখন ওসব মালাইকারি ফালাইকারি করতে গেল কেন? মিতুল মাথা নামিয়ে নিল। চকিতে অপরাধী ভাব ফুটেছে মুখে। নিচু গলায় বলল, বাবার জন্য করেনি, আমাদের জন্য করেছিল। তোদের জন্য? শ্রীময়ী বিস্মিত। হ্যাঁ, বাবার সেদিন জন্মদিন ছিল তো, আমাদের নেমন্তন্ন করেছিল বাবা। জানোই তো আমি কীরকম প্রন লাইক করি, তাই বাবা। আমি কি জানি বাবা ওসব রিচ রান্না খাবে? আমাদের সামনে বসে খাওয়ালো, কিছুতেই নিজে তখন খেলো না। বলল কোর্টে কী সব খেয়েছে, পেট ভার, পরে বসবে। ইস, আমি যদি ওদিন জোর করে আমাদের সঙ্গে খাইয়ে দিতাম। মিতুল ফুঁপিয়ে উঠল। ওই চাপা কান্নার শব্দে বুকের ভেতরটা কেমন অসাড় হয়ে আসছিল শ্রীময়ীর। যেন যন্ত্রণা, ঈর্ষা, একাকিত্ব সমস্ত রকম বোধের বাইরে চলে যাচ্ছেন তিনি। যেন নিজের মেয়ে নয়, কোন এক সোমনাথের মেয়ে বসে আছে পাশে। এই প্রথম সোমনাথের সেই মেয়ে বাবাকে নিয়ে কথা বলছে তার সঙ্গে। হ্যাঁ, প্রথম জীবনে, এই প্রথম। শ্রীময়ী সোমনাথের মেয়েকে সান্ত্বনা দেওয়ার সুরে বললেন, মন খারাপ করছিস কেন? তোর বাবার ক্রাইসিস তো কেটে গেছে। ছাই কেটেছে, তুমি দেখোনি? বাবার চোখ কেমন ঘোলাটে হয়ে গিয়েছিল। আমার জন্য, শুধু আমার জন্য। এত দুঃখের মুহূর্তেও শ্রীময়ীর হাসি পেয়ে গেল। ভালোবাসার মধ্যেই বোধহয় এমন তীব্র অহংবোধ থাকে, যার জন্য মানুষ প্রিয়জনের মৃত্যুর হেতু হিসেবে পর্যন্ত নিজেকে দাঁড় করিয়ে অনর্থক ব্যথা পায়। অথচ একটু সাদা চোখে দেখলে মিতুল বুঝতে পারত, সোমনাথের মতো সংযমহীন মানুষের আজ না হয়ে কাল স্ট্রোক হতোই। ওই ঘটনার জন্য মিতুল নিমিত্তের ভাগী বই আর কিছু নয়। সুগত স্নান সেরে বেরিয়েছে, খেতে বসল। মিতুল উঠে খাবার টেবিলে গেল, সঙ্গে সঙ্গে শ্রীময়ীও। টেবিলে শ্রীময়ী টোস্ট দিয়েছে টুকাই, সঙ্গে অমলেট দেয়নি বটে, তবে প্লেটে প্রকাণ্ড সাইজের এক কলা। শ্রীময়ী কলাটা তুলে নিয়ে টুকাইকে ডাকতে যাচ্ছিলেন। সুগত কঠোর দৃষ্টি হানল। ও কি করছেন মা, খেয়ে নিন। সুগতর শাসনে ভারী মজা পান শ্রীময়ী। বুকের খাঁচায় যেন কোনো অজানা বালিকার অস্তিত্ব উঁকি দেয়। নার্ভাস নার্ভাস মুখে বললেন, 11টা বাজে সুগত, একটু পরে তো ভাত খাবো। না, ভাত একটু কম খাবেন, প্লেট থেকে কিছু ওঠানো চলবে না। মিতুলও বলে উঠল, খেয়ে নাও না মা, সকাল থেকে নিশ্চয়ই কিছু পেটে পড়েনি। অগত্যা কলার খোসা ছাড়াচ্ছেন শ্রীময়ী। টোস্টে কামড় দিলেন,
মিতুল সুগতর পাতে ডাল দিতে দিতে প্রশ্ন করল, তুমি কি আজ বিকেলে নার্সিংহোমে যাবে মা? শ্রীময়ীর খাওয়া থেমে গেল। অবধারিত প্রশ্ন, তবু শ্রীময়ী অস্বচ্ছন্দ বোধ করলেন। একটু ইতস্তত করে পাল্টা প্রশ্ন জুড়লেন, তুই কি বলিস, যাওয়া দরকার? সুগত পুট করে বলে উঠল, আজ গিয়ে লাভ কি? আইসিইউ এর ভেতরে তো ঢুকতে পারবেন না। তা অবশ্য ঠিক, ৭২ ঘন্টার আগে ভিজিটার অ্যালাউ করছে না। গিয়ে সেই কাচের বাড়ি থেকে দেখা। মিতুলের ভুরুতে ভাঁজ। তবে মা যেতে চাইলে? আমি একটা কথা বলবো, ঠান্ডা মাথায় শুনবে? বলো। মা এতটা পথ জার্নি করে এসেছেন, আজকের দিনটা টোটাল রেস্ট নিন। সুগত রায় দিয়ে দিল, তুমি তো নার্সিংহোমে যাচ্ছই, আমি ইউনিভার্সিটি থেকে সোজা ওখানে চলে যাব। মাকে যদি নিয়ে যেতে চাও কাল পরশু বরং। তাও হয়। মিতুলের ঘাড় নাড়ল, তারা নেই। সুগতের প্রতি কৃতজ্ঞতা বোধ করলেন শ্রীময়ী। ছেলেটা ঠিক তার হৃদয়ের দোলাচল বুঝেছে, তার চকিত কলকাতা আসাটাকে সয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে। সুগত বেড়ে যাওয়ার পর ডাস্টার দিয়ে ঘরদোর ঝাড়ল মিতুল, টুকিটাকি গোছগাছ করল, মার সঙ্গে বকবক করল খানিক, দিল্লি নিয়ে, তুতুলের বিয়ে নিয়ে। তুতুলের বিয়ের ব্যাপারে মিতুলের দারুণ কৌতূহল। দুই পাত্রের বর্ণনা শুনে সে এক বাক্যে ইঞ্জিনিয়ারটির পক্ষে। ব্যবসাদারদের উপর মিতুলের আস্থা নেই, এ ব্যাপারে সে নিখাত বাঙালি, দিল্লিতে মানুষ হওয়া সত্ত্বেও। ফেব্রুয়ারি মার্চে বিয়ে লাগতে পারে শুনে একটু বুঝি চিন্তায়ও পড়ে গেল। বোধহয় মনে মনে হিসেব করে নিল, কদিনের জন্য দিল্লি গেলে পর্তায় পোষাবে। বুমবুমের ওই সময় পরীক্ষা, অনন্তকাল তো দিল্লিতে বসে থাকতে পারবে না। কাজের মেয়েটা বেরিয়েছে কোথাও। নিজের মার জন্য গরম জল বসালো মিতুল, নিজেও স্নানে গেল। ঘরে ফিরলেন শ্রীময়ী, সুটকেস খুলেছেন, স্নান করে উঠে পরার শাড়ি বার করছেন, নিজের ব্রাশ, চিরুনি, তোয়ালে, পেস্টও। সুটকেসের অন্তর নড়াচড়া করতে করতে হঠাৎই শ্রীময়ীর চক্ষু স্থির। এ কি ভরেছেন সুটকেসে? কাফতানটা কেন? ঢোলা ডাল্লা ওই পোশাকটা পরেন মাঝে মাঝে রাত্রে, তা বলে ওই বগল খোলা ড্রেসে শোভিত হয়ে সুগতর সামনে ঘুরবেন? ছি ছি। শ্রীময়ী কাফতানটাকে একদম তলায় চালান করে দিলেন। রান্নাঘরে এসে দেখছেন জল গরম হলো কিনা। তখনই দরজায় গুমগুম আওয়াজ। হৃৎপিণ্ড তরাং করে লাফিয়ে উঠল শ্রীময়ীর, চপল পায়ে ছুটেছেন। দরজা পুরো খুলতে না খুলতেই টুকাইয়ের হাত ছাড়িয়ে ঝাঁপিয়ে পড়ল বুমবুম। দিম্মা দিম্মা দিম্মা। টানা ১.৫ দিনের দ্বিধা, সংকোচ, জড়তা, অস্বস্তি এক লহমায় নিশ্চিহ্ন। শ্রীময়ী দুহাত বাড়িয়ে বুমবুমকে বুকে জড়িয়ে ধরলেন। আমার সোনা, আমার সোনা, কত দূর থেকে তোকে দেখার জন্য দৌড়ে এলাম। শ্রীময়ীর গালে গাল ঘষছিল বুমবুম। দিদিমার হাত ছাড়িয়ে ২ পা পিছিয়ে গেল আকস্মাৎ। তর্জনী তুলে বলল, মিথ্যে কথা, লাই। শ্রীময়ী হেসে উঠলেন, ও মা, কি মিথ্যে কথা বললাম? তুমি মোটে আমায় দেখতে আসোনি, তুমি তো এসেছো দাদুকে দেখতে, আমি জানি। অমোঘ সত্য, নিখাত সত্য, নির্লজ্জ সত্য। শ্রীময়ী নির্বাক হয়ে গেলেন। দিম্মা, ও দিম্মা। বুমবুমের ধাক্কায় শ্রীময়ীর ঘুম ভেঙে গেল। মাথা মুন্ডহীন স্বপ্ন দেখছিলেন ঘুমের মাঝে। ঘোর ছিঁড়ে গেছে, তবু চোখ খুলতে পারছেন না। ক্লান্তি, খেয়ে উঠে শোয়ার সময়ও তো টের পাননি এত ক্লান্তি জমে আছে শরীরে। বুমবুম আবার ঠেলছে, দিম্মা, ও দিম্মা, আর কত ঘুমোবে, ওঠো না, বিকেল হয়ে গেছে। শ্রীময়ী চোখ রগড়াতে রগড়াতে উঠে বসলেন বিছানায়। জীব জন্তু, জঙ্গল, সমুদ্র, দিল্লির কুতুব মিনার সব মিলিয়ে এক জগাখিচুড়ি ছবি অদৃশ্য পর্দায় নেচে বেড়াচ্ছিল এতক্ষণ। চেপে চেপে মুছছেন, আস্তে আস্তে ফিরছেন বাস্তবে, কলকাতায়, মেয়ের বাড়িতে। তক্ষুনি একটা আজব তথ্য ঝিলিক দিয়ে গেল শ্রীময়ীর মাথায়। জীবনে এর প্রথম শ্রীময়ী মেয়ের বাড়ি বাস করছেন। দিল্লিতে মেয়ে জামাই থাকত শ্বশুর শাশুড়ির সঙ্গে, সেখানে গিয়ে থেকে যাওয়ার তো কথাই ওঠে না। আর কলকাতায় মিতুলের বাড়িতে এই তো তার প্রথম আগমন। আনমনে হেসে ফেললেন শ্রীময়ী। সত্যি, জীবনের কত কিছু যে ৫৫ বছর বয়সে প্রথম শুরু হয়। বুমবুম গোল গোল চোখে শ্রীময়ীকে দেখছে। ও দিম্মা, তুমি হাসছ কেন? শ্রীময়ীর হাসি আরও চওড়া হলো। হাসতে হাসতেই নাতিকে কাছে টেনে নিলেন। এমনি ইচ্ছে করছে তাই। এ মা, তুমি কি পাগল?
পাগলরা তো মিছিমিছি হাসে। ওফ, কথায় একেবারে ওস্তাদ। শ্রীময়ী আলগা গাল টিপলেন নাতির। স্মিত মুখে কৃত্রিম এক গাম্ভীর্য ফুটিয়ে বললেন, ঠিক আছে, আমি আর এমনি এমনি হাসব না। আবার তবে ঘুমিয়ে পড়ি? না না, বুমবুমের প্রবল আপত্তি। আমরা এখন বেড়াতে যাব। ওমা, কোথায়? পার্কে। কি হবে পার্কে গিয়ে? আমি খেলবো, তুমি দেখবে। আমার কত বন্ধু আসে পার্কে। বুমবুম ঘোষণার ভঙ্গিতে বলল, আমি রোজ বিকেলে পার্কে যাই। কিন্তু আমি যে কলকাতার কিছু চিনি না ভাই। আমার সঙ্গে গেলে তুই যদি হারিয়ে যাস? মোটেই হারাবো না, আমি সব রাস্তা চিনি। তোর মা বুঝি তোকে নিয়ে খুব ঘোরে? ধ্যাত, মা যাবে কেন? টুকাই দিদি আমায় নিয়ে যায় পার্কে, বাজারে, দোকানে। আমি তো বিকেলে একা একা থাকি, টুকাই দিদি আমায় নিয়ে ঘোরে। কেন একা থাকিস কেন? তোর মা যায় কোথায়? মা তো পড়তে যায় লাইব্রেরিতে। শ্রীময়ী আঁচ করলেন ব্যাপারটা। এমএ করার পর মিতুলের রিসার্চের বাসনা ছিল। কাজকর্ম শুরু করেছিল অল্প অল্প। বিয়ের পর ভাটা পড়েছিল উৎসাহে। ইদানিং আগ্রহটা তবে ফিরে আসছে। পুজোর সময় বলেছিল বটে নতুন করে কাজ শুরু করবে। বুমবুম আবার টানছে, ও দিম্মা চলো। তোর টুকাই দিদি কোথায়? আমি আজ টুকাই দিদির সঙ্গে যাবই না, তোমার সঙ্গে যাব। অগত্যা উঠতেই হয়। শ্রীময়ী নামলেন খাট থেকে। না, শরীরটা ধীরে ধীরে বেশ চাঙা লাগছে তো। তার দ্বিপ্রাহরিক নিদ্রার অভ্যেস নেই, কিন্তু ঘুমটা আজ বেশ কাজে দিয়েছে। তরিত পায়ে শ্রীময়ী বাথরুম ঘুরে এলেন। রান্নাঘরে উকি দিলেন একবার। টুকায় আটা ঠেসছিল। তাকে দেখেই চায়ের কেতলি গ্যাসে চড়িয়ে দিয়েছে। শাড়িটা বদলে নিলেন শ্রীময়ী। দিল্লির মতো অত চামড়া টানছে না, তবু হালকা করে ক্রিম ঘষলেন গালে। চুলেও চিরুনি বুলিয়ে নিলেন একটু। বাইরে এক অপরূপ হৈমন্তী বিকেল। যানবাহনের গর্জন আর লোকজনের কোলাহলে এখন কান পাতায় দায়। ধোঁয়া আর ধুলোর দূষণে জ্বালা জ্বালা করে চোখ মুখ। তারই মধ্যে সোনালি মসলিন বিছিয়ে সূর্য। ফিরোজা রং আকাশে তুষারকুচির মতো ছড়িয়ে আছে মেঘ। সব মলিনতা, সব ক্লীন্নতা ছাপিয়ে উঠে শহর এখন ভারী মায়াময়। সন্তর্পণে পথ হাঁটছিলেন শ্রীময়ী, বুমবুমের হাত ধরে। টকর টকর কথা বলে চলেছে বুমবুম। স্কুল নিয়ে এসে উত্তেজিত থাকে বেশি। স্কুলের কথা শুরু করলে আর থামতে চায় না। কোন আন্টি সংহিতাকে বকেছে, সম্রাট কি দুষ্টুমি করে, বুমবুম কেন দেবজিৎকে মাঠে ঠেলে ফেলে দিয়েছিল। মনোযোগ দিয়ে শুনছেন শ্রীময়ী। কচিত কখনো হু হ্যাঁ করছেন। ব্যাস, তাতেই আরও উদ্যম বেড়ে যাচ্ছে বুমবুমের। বড় রাস্তা ধরে সামান্য হাঁটতেই বাঁয়ে চওড়া গলি। গলি ধরে 20-50 গজ এগুতেই মাঝারি সাইজের পার্ক। বেশ অনেককালের পুরনো পার্ক। ঘিঞ্জি এই অঞ্চলটায় ফুসফুসের মতো বিরাজ করছে যেন। শ্রীময়ীদের দিল্লির পার্কগুলোর মতো অত সুন্দর সাজানো গোছানো নয় বটে, তবু মোটামুটি আছে সবই। একটুখানি সবুজও আছে। সেখানে চলছে কচিকাচাদের অনন্ত হুড়োহুড়ি। ছোট্ট ঘেরা জায়গাটায় মা, মাসি, আয়া, দিদিদেরও কমতি নেই। তারাও ঘুরছে ফিরছে যত্রতত্র। ছড়ানো ছেটানো কাঠের বেঞ্চিতে ঠাঁই নেই ভাব। শ্রীময়ী একটা বেঞ্চিতে জায়গা খুঁজে বসতেই তীর বেগে শিশুদের অরণ্যে ঢুকে গেল বুমবুম। শ্রীময়ী এদিক ওদিকে দেখছিলেন। এলোমেলো চিন্তা আসছিল মনে। বুমবুমের কথা শুনে মনে হয় মিতুল আজকাল তেমন সময় দেয় না ছেলেকে। এটা কি ঠিক কাজ করছে মিতুল? বিকেলে একা থাকে বলার সময় বুমবুমের মুখে কেমন ছায়া পড়েছিল না? পড়াশুনো তো তিনিও করেছেন। ডক্টরেট করার সময়ে মিতুল ছিল 7-8 বছরের মেয়ে। প্রতিটি কাজের ফাঁকে কি হাঁচর পাচর করে না শ্রীময়ী মেয়ের কাছে থাকতে চেয়েছেন সর্বসময়ে। মিতুলের মামার বাড়িতে মানুষজন কম ছিল না। দাদু, দিদা, মামা, মামি, তুতুল, বাবলু। তা সত্ত্বেও মেয়েকে সঙ্গ দেওয়া অবশ্য কর্তব্য বলে মনে করতেন শ্রীময়ী। কি যে হচ্ছে আজকালকার মেয়েরা! মিতুলকে তো তিনি একটু অন্যভাবে গড়তে চেয়েছিলেন, নিজের আদলে। হয়নি, বোধহয় হয়ও না। মিতুলের জিনের মধ্যে তো শ্রীময়ী একা নেই। ছোট্ট একটা শ্বাস পড়ল শ্রীময়ীর। ভাবনাটা সেই সোমনাথের অভিমুখে ঘুরে গেল। কেমন আছে এখন সোমনাথ? শ্রীময়ীর আগমন বার্তাকে আজই বাবাকে শুনিয়ে আসবে মিতুল। শুনে কি প্রতিক্রিয়া হবে সোমনাথের? মিতুলকে জিজ্ঞেস করবেন শ্রীময়ী? ছি,
তিনি এসেছেন কর্তব্যের তাগিদে, মেয়ের আহ্বানে, নাতির টানে। এই ধরনের বালখিল্য সুলভ চিত্তচাঞ্চল্য তাকে মোটেই মানায় না। বাচ্চাদের ঝাঁক থেকে ফিরে আসছে বুমবুম, 2 পকেটে হাত, মুখ বেজার। শ্রীময়ীর ভ্রু কুঁচকে গেল। কি রে, কি হলো? আমার একটাও বন্ধু আসেনি। ও, এই ব্যাপার। শ্রীময় হেসে ফেললেন। তুই স্লাইডে ওঠ, দোলনায় চড়। আমার ওসব ভালো লাগে না। বুমবুমের ঠোঁট ফুলে গেছে। কেন কেউ এলো না গো আজ? তা আমি কি করে জানব? শ্রীময়ী নাতিকে কাছে টানলেন। আয়, তুই আর আমি বসে বসে গপ্প করি। অনিচ্ছা সত্ত্বেও পাশে এসে বসল বুমবুম। 2 চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজছে বন্ধুদের। শ্রীময়ী একদৃষ্টে দেখছিলেন নাতির মুখখানা। পড়ন্ত সূর্যের আলো এসে পড়েছে বুমবুমের গালে। বিচ্ছুরিত হচ্ছে হেমবর্ণ। বেশ ফর্সা হয়েছে বুমবুম। মিতুলের থেকে তো বটেই, এমনকি তার চেয়েও। মুখটায় কিন্তু মিতুলেরই ভাব। আরও ছোটতে সুগতর সঙ্গে মিল লাগত। মাত্র বছরেই ছাদ কেমন বদলে গেল। ভালো, ভালোই তো। মাতৃমুখী ছেলেরা নাকি সুখী হয়। বড় হলে বুমবুমকে কেমন লাগবে দেখতে? এই নরমসরম ভাব আর থাকবে না। চোয়াল কঠিন হবে, মুখের পেশি অন্যরকম হবে। তবু মিতুলের ভাবটুকু থাকবে নিশ্চয়ই। মনে হতেই মুখটা ছ্যাঁত করে উঠল শ্রীময়ীর। মিতুলের মুখ তো সোমনাথের কার্বন কপি, অর্থাৎ বুমবুম সোমনাথ হয়ে ঘুরবে পথে ঘাটে। চিন্তাটার চোরা বিতৃষ্ণা এড়াতেই বুঝি শ্রীময়ী আলটপকা প্রশ্ন করে বসলেন নাতিকে। হ্যাঁ রে, আমি যে দাদুকে দেখতে এসেছি তুই জানলি কি করে? বুমবুম ঘাড় ফেরাল। বারে, মা তো বলছিল বাবাকে। বাবা বলল, মাকে আবার কেন কষ্ট দিতে গেলে, উনি এ বয়সে ছুটে ছুটে আসবেন। একেবারে পাকাস্য পাকা। কিভাবে সুগতর প্রতিটি শব্দ মেমোরিতে গেঁথে নিয়েছে বুমবুম। নাতির চুলে আলতো হাত বোলাতে বোলাতে শ্রীময়ী বললেন, কেন দাদুকে দেখতে এসেছি তা জানিস? দাদুর যে অসুখ করেছে, দাদু নার্সিংহোমে। তুই দাদুকে দেখতে গেছিলি? না, মা বলেছে সানডে ছাড়া বাচ্চাদের নার্সিংহোমে ঢুকতে দেয় না। একটু বুঝি দুষ্টুমিতে পেল শ্রীময়ীকে। লঘু গলায় জিজ্ঞেস করলেন, বুমবুম, দাদুকে তুই ভালোবাসিস? বুমবুম ঘাড় হেলিয়ে দিল। হ্যাঁ। কতটা বাসিস? অনেকটা। 2 হাত ছড়িয়ে দিল বুমবুম। এই এতটা? মানে আমার যতটা ভালোবাসিস তার চেয়েও বেশি? এবার যেন একটু ধন্দে পড়েছে বুমবুম। নাক মুখ কুচকুচ্ছে। একটু সময় নিয়ে বলল, না, তোমার চেয়ে বেশি নয়, সমান সমান। সূক্ষ্ম কাঁটার মতো ফুটল কথাটা। একটু বুঝি রক্তক্ষরণও হলো শ্রীময়ীর। ম্লান মুখে বললেন, একেবারে সমান সমান? হ্যাঁ। বুমবুম ঘাড় দোলাল। দাদু কত খেলে আমার সঙ্গে। খেলে? তোর সঙ্গে? শ্রীময়ী কৌতূহল চাপতে পারলেন না। তোরা বুঝি প্রায় দাদুর বাড়ি যাস? আমরাও যাই, দাদু আসে। দাদুই বেশি আসে। রক্তক্ষরণটা বাড়ছে শ্রীময়ীর, তবু নীরব থাকতে পারলেন না। যেন এক গোপন রহস্যের চাবিকাঠি পেয়েছেন। শেষ না জানা পর্যন্ত স্বস্তি নেই। ফের প্রশ্ন করলেন, দাদু এসে কি করে? শুধু তোর সঙ্গে খেলে? মার সঙ্গেও গল্প করে, বাবা থাকলে বাবার সঙ্গেও। আশ্চর্য! কি নিটোল এক ইউনিট গড়ে উঠেছে এখানে। সোমনাথ, মিতুল, বুমবুম এবং সুগত। এবং এই ইউনিট তৈরি হয়েছে সম্পূর্ণ শ্রীময়ীর অগোচরে। তবে কি শ্রীময়ীর ধারণাই সত্যি? সোমনাথকে নিয়ে বৃত্ত রচনার জন্যই কলকাতায় চলে এসেছে মিতুলরা। সুগতর মতো ছেলেও তাহলে মন থেকে মেনে নিয়েছে সোমনাথকে। অবশ্য শ্রীময়ীকে শ্রদ্ধা করলে সোমনাথকে সম্পূর্ণ অস্বীকার করতে হবে, এতটা বুঝে শ্রীময়ীর আশা করাও ঠিক নয়। কিন্তু তার কাছে কথাটা লুকিয়ে রাখার অর্থ কী? তিনি আহত হবেন এই আশঙ্কা, নাকি স্রেফ কপটতা? আশ্চর্য! পুজোর সময় যখন গেল তখনও তো কেউ ভুলেও সোমনাথের প্রসঙ্গ উত্থাপন করেনি, বুমবুম পর্যন্ত না। কেন সচেতনভাবে তাকে বৃত্তের বাইরে ঠেলে দিয়েছে সকলে? বুকটা হু হু করছিল শ্রীময়ীর। ঈর্ষায় পুড়ছেন, অভিমানে জ্বলছেন, নাকি চোরা বিষাদ তুষের আগুন হয়ে শ্রীময়ীকে দাহ করছে ধিকি ধিকি? নিজের উপর অগাধ বিশ্বাস কি টলে যাচ্ছে শ্রীময়ীর? বুমবুম ডাকছে, ও দিম্মা, কি ভাবছ?
কিছু না রে ভাই। শ্রীময়ী মাথা দোলালেন। ভাবছি আমার কপালের কথা। কি হয়েছে কপালে? ব্যথা করছে? সে তো আছেই রে। শ্রীময়ীর অস্ফুটে বললেন। এ ব্যথা কি তুই বুঝবি? বুমবুম কথাটা শুনতে পেল না। ছোট্ট ছোট্ট দুই চোখে এক দৃষ্টে নিরীক্ষণ করছে দিদিমাকে। নিজের মতো করে কিছু ভেবে নিল বোধহয়। কলকল করে উঠেছে আবার। আমি জানি তোমার মন খারাপ লাগছে। শ্রীময়ী হেসে ফেললেন। যা, মন খারাপ হবে কেন? হচ্ছে, আমি জানি। দাদুর অসুখ হয়েছে, দাদু মরে যাবে, তাই। অসুখ হলে কেউ মরে যায় নাকি? দাদু মরে যাবে, মা সেদিন বলছিল আর কাঁদছিল, আমি দেখেছি। ও এমনি এমনি বলেছে। দাদু অসুখে খুব কষ্ট পাচ্ছে তো, তাই তোমার মা মন খারাপ করে বলে ফেলেছে। নাতিকে একদম কোলের কাছে টানলেন শ্রীময়ী। উপদেশ দেওয়ার ঠঙে বললেন, তুমি ওভাবে মরার কথা বলো না, আপনজনদের মরার কথা বলতে নেই। দাদু কি আমার আপনজন? নিশ্চয়ই, তোমার আপনজন, তোমার মার আপনজন, তোমার বাবার আপনজন। আর এগোতে পারলেন না শ্রীময়ী, থেমে গেলেন। সোমনাথকে কি কোনো হিসেবে তার আপনজন বলা যায়? সুতো না ছেঁড়া একটা সম্পর্কের সূত্রে হয়তো যায়, কিন্তু তাতে কোনো নৈতিক সায় পাওয়া যায় কি? তবে তার অতি ঘনিষ্ঠ প্রিয়জনদের আপনজন তো বটেই সোমনাথ। সেই হিসেবে হয়তো আপন বলা গেলেও যেতে পারে। একসময় তার জীবনটাকে যত বিষিয়ে দিয়ে থাকুক, তবুও এটিকে কি ম্যাথমেটিক্যাল ফ্যালাসি বলে? শূন্যর মান কখনো সসীম হচ্ছে, কখনো অসীম হচ্ছে, কখনো বা শূন্য শূন্যই থাকছে। সন্ধে নামছিল। পার্কের কোণে এক আদ্যিকালের ছাতিম গাছ। ডালে ডালে কিচিরমিচির ধ্বনি গাঢ় হচ্ছে ক্রমশ। পাখিরা কুলায় ফিরছে। স্লাইড, দোলনা, ঘাসের মাঠ ফাঁকা হচ্ছে দ্রুত। অভিভাবকদের সঙ্গে সঙ্গে ফিরে যাচ্ছে শিশুরা। একটা দুটো ফুল ফুটেছে আকাশে, তারার ফুল। শ্রীময়ী বুমবুমকে ঠেললেন। চল উঠি। আর একটু থাকি না দিম্মা? কেন রে? বাড়ি গেলে তো হোম টাস্ক করতে হবে। তোর পড়তে ভালো লাগে না? উত্তর দিল না বুমবুম, চুপ করে আছে। শ্রীময়ীর হাতে হাত ঘষছে। কি নরম উষ্ণ হাত, বেশ লাগছে শ্রীময়ীর। সঙ্গে সঙ্গে সচকিত হয়েছেন। ঠান্ডা পড়ছে, এই সময় বাচ্চাদের অসুখ বিসুখ করে খুব। শ্রীময়ী ঝুঁকে আদর করলেন বুমবুমকে। বাড়ি চলো সোনা, হিম পড়ছে যে। অমনি বুমবুম শ্রীময়ীর কোলে মাথা গুজে দিয়েছে। ছোট ছোট হাতে বেষ্টন করে আছে শ্রীময়ীকে, যেন শ্রীময়ী ঢাল হয়ে হিমকে রুখে দেবেন। কে কাকে হিম থেকে বাঁচায়? ছোট্ট বুমবুমের পেলব উত্তাপে ভরে যাচ্ছিলেন শ্রীময়ী। বাড়ি থেকে বেরোনোর সময়ে গরম লাগছিল বেশ। চাদর নেননি। এই শিশির ভেজা সন্ধ্যায় এতটুকু শীতের অস্তিত্ব আর টের পাচ্ছেন না শ্রীময়ী। ক্ষণপূর্বের বিষণ্ণতাও উধাও। অপার্থিব এক সুখ জাগছে প্রাণে। প্রায় নির্জন পার্ক জ্বালিয়ে দিচ্ছে ঝাড় লণ্ঠন। বুকের গভীরে, অনেক গভীরে। এই কি বন্ধন, সুখ, নাকি এ মায়া? রাত্রে খাবার টেবিলে কথা হচ্ছিল তিনজনে, সোমনাথের শরীর স্বাস্থ্য নিয়ে। মিতুল পুঙ্খানুপুঙ্খ সমাচার শোনাচ্ছে বাবার। কিছু বাদ পড়ে গেলে সুগত ধরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে টুকিটাকি প্রশ্ন করছেন শ্রীময়ী। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে সারাক্ষণই সোমনাথের হৃদয়ের মনিটরিং চলছে। গত 24 ঘণ্টায় আর তেমন কোনো গোলমাল ধরা পড়েনি। স্ট্রোকটা মারাত্মকই ছিল। সোমনাথের হৃৎপিণ্ডের অ্যান্টেরিয়র ওয়ালের পেশি ছিঁড়ে গেছে। ডাক্তারের অভিমত ওই পেশি আপনা আপনি জুড়বে, জুটছেও। ওষুধে বেশ সাড়া দিচ্ছে সোমনাথের হৃদয়। রক্তচাপও এখন সুস্থির হয়েছে, সুতরাং স্ট্রোকের সম্ভাবনাও কমে গেছে অনেকটা। রক্তে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণও পরীক্ষা করা হচ্ছে নিয়মিত। এখন তাদের মধ্যে মোটামুটি একটা ভারসাম্য ফিরে এসেছে। সব মিলিয়ে সোমনাথের অবস্থা এখন ভালোর দিকে। যদি এক্ষুনি আবার নতুন করে হৃদয়ের উপর কোনো আক্রমণ না হয়, তবে বেঁচে বর্তেই নার্সিংহোম থেকে ফিরে আসবে সোমনাথ। দুশ্চিন্তা কিছুটা পরিমাণে লাঘব হওয়ার কারণেই মিতুল এখন বেশ হাসি খুশি। নার্সিংহোম থেকে ফিরে মার জন্য 2-1 পদ রান্নাও করে ফেলেছে। রুই মাছের ভিন্ডালু, বেগুন ভর্তা, দুটোই শ্রীময়ীর প্রিয় আইটেম। মোটামুটি আগ্রহের সঙ্গে শ্রীময়ী মেয়ের রান্না পরখ করছিলেন। কথায় কথায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর বাবাকে কবে ছাড়বে?
সে ব্যাপারে কিছু বলল? এখন কি, আগে আইসিসিইউ থেকে তো ছাড়া পাক, কেবিনে যাক, তারপরে তো। কাল পরশু বোধহয় কেবিনে শিফট করে দেবে, সুগত মন্তব্য করল। ডক্টর রাহা তো বলছিলেন আজ রাতটা স্মুথলি কেটে গেলে পেশেন্টকে আইসিসিইউ থেকে সরিয়ে নেবেন। আমার ইচ্ছে বাবা নার্সিংহোমে দিন 10-15 থাক। একদিন? হ্যাঁ, বাড়ি ফিরলে তো আবার শরীরের উপর অত্যাচার করবে, ওখানে তো আর ট্যাপ ফুটি চলবে না। তা ঠিক, সুগত সায় দিল। নিয়মে থাকাটাই অসুখের একটা বড় চিকিৎসা। অনেকক্ষণ ধরে একটা চিন্তা পাক খাচ্ছিল শ্রীময়ীর মাথায়। একটু ইতস্তত করে বলেই ফেললেন, একটা কথা ভাবছিলাম, বুঝলি? কি মা? তোর বাবা তো এখন অনেকটা রিকভার করে গেছে, তাই ভাবছিলাম আমার দেখতে যাওয়াটা কি খুব জরুরি? তুমি যাবে না মা? মিতুলের গলা দিয়ে প্রায় আর্তনাদ ঠিকরে এলো। কি হবে গিয়ে, মিছিমিছি ভিড় বাড়ানো? অদ্দূর থেকে এলে। তখন ঝোঁকের মাথায় প্লাস অমন একটি ক্রিটিক্যাল কন্ডিশন শুনে তুইও কান্নাকাটি করলি। আমি যে বাবাকে বলেছি মা, তুমি কাল আসবে। মিতুলের চোখে একই সঙ্গে বিস্ময় আর মিনতি। প্লিজ মা, কাল একটাবার অন্তত। একটুক্ষণ মনকে সংহত করে একটা সিদ্ধান্ত করেছিলেন শ্রীময়ী। সব কুটোর মতো ভেসে গেল। মেয়ের মুখ চেয়ে এতটা যখন এসেছেন, এটুকু নয় করলেন। সোমনাথ নামের মানুষটার উপর এখনও যে তার তীব্র ঘৃণা জমে আছে। লোকটাকে দেখে আদৌ যে তার মায়া জন্মাবে না, উল্টে ওই ঘৃণাটাই বেড়ে যাবে বহু গুণ। পুরনো নোংরা দিনগুলো ওই রোগশয্যায় শুয়ে থাকা লোকটার মুখে আয়না হয়ে ভেসে উঠবে। এই সহজ সত্যটা কেন বুঝতে পারে না তার পেটের মেয়ে? কি ভাবছে কি মিতুল? এক দীর্ঘ বিরহের নাটকের মিলনান্তক পরিণতি ঘটবে? ঠিক আছে, শ্রীময়ী নয় চোয়ালে চোয়াল কষেই যাবেন কাল। সারা জীবন কর্তব্যই তো করে গেলেন, শুধু মেয়ে তার হৃদয়টাকে চিনল না। শ্রীময়ীর মুখ বুঝি ভার হয়েছিল সামান্য। সুগত বুঝি আঁচ করেছে কিছু, সঙ্গে সঙ্গে বলে উঠল, এসব ছাড়ো তো, সে মা নয় যাবে ক্ষণকাল। বলে শ্রীময়ীর দিকে ফিরেছে। মা, তুতুলের বিয়ে তাহলে সব ঠিকঠাক? শ্রীময়ী সমে ফিরলেন, স্মিত মুখে বললেন, মোটামুটি দুজন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে এখন, একজন ইঞ্জিনিয়ার, একজন বিজনেসম্যান। তুতুল যেদিকে ঘাড় হেলাবে সেদিকেই। তুতুলের নিশ্চয় বিজনেসম্যানকে পছন্দ। কেন? মিতুল ফস করে বলে উঠল, বিজনেসম্যানকে কেন পছন্দ করবে? টাকা বেশি বলে। তুতুলকে তো জানি একটু খরুচে টাইপ, বরের হাতে কাঁচা টাকা থাকলে ও বেশি খুশি হবে। বাজে কথা। বিজনেসম্যানদের বাড়ির আবহাওয়া অনেক কনজারভেটিভ হয়। তুতুল সেখানে মোটেই স্যুট করবে না। বেচারাকে হয়তো নাচ ফাচ ছেড়ে পুরোপুরি বাড়িতে আটকা পড়তে হবে। আহা, সব ফ্যামিলি একরকম হবে কেন? আজকাল কত বিজনেসম্যান বাড়ির বউ পারফর্মিং আর্টের স্ফিয়ারে যুক্ত হয়ে যাচ্ছে তো। হোক গে, ইঞ্জিনিয়ার পাত্রটাই ভালো, সিকিউরড লাইফের কোনো বিকল্প নেই। তোমার সঙ্গে তো আমার মত মিলবে না, তুমি তো কোনো কিছুই রিয়েলিটিতে দেখো না। হতে পারে তুতুল তোমার বোন, কিন্তু তার নেচারটা পর্যন্ত তুমি স্টাডি করনি। ও কোনো কিছুই আঁকড়ে থাকার মেয়ে নয়। নাচ টাচ ও কন্টিনিউ করবে না। শি উইল বি আ পারফেক্ট হাউসওয়াইফ। মানে বাধা ধরার বাচ্চা তৈরি করার যন্ত্র? তুতুলকে তুমি এই ভাবলে? ছি! এটা আমার অ্যাসেসমেন্ট। তোমার অ্যাসেসমেন্ট তোমার কাছে রাখো, সব জায়গায় পণ্ডিতি ফলিও না। এ যে প্রায় ঝগড়া লেগে যাচ্ছে, এ কি খুনসুটি? নাকি এরকমই বাদ বিসম্বাদ হয় আজকাল? শ্রীময়ী হাত তুলে থামালেন দুজনকে, হাসতে হাসতে বললেন, তুতুলের বিয়ের ভাবনাটা তুতুলের উপরই ছেড়ে দে না, তোরা মিছিমিছি জল্পনা কল্পনা করে মরছিস কেন? সুগত শান্ত হয়েছে, জিজ্ঞেস করল, বিয়েটা হচ্ছে কবে নাগাদ? ফাল্গুন, বৈশাখ? হুম, বৈশাখে তো নয়, ফাল্গুন অবধিও বোধহয় গড়াবে না। সব ঠিকঠাক হয়ে গেলে এ মাঘেই। শ্রীময়ী খাওয়া শেষ করে জলে চুমুক দিলেন। টানা দিন 15 ছুটি নিয়ে চলে এসো, খুব হৈ হৈ হবে। মাঘ, আই মিন জানুয়ারি ফেব্রুয়ারি? মনে মনে কি হিসেব কষল সুগত। আমি কি ও সময়ে যেতে পারবো? না পারার কি আছে? মিতুল ঈষৎ বক্রসুরে বলল, তোমাদের ইউনিভার্সিটি ছুটি দেয় না এমন তো শুনিনি। তমাল মার্চে পেপার সাবমিট করবে,
তার আগে 1 থেকে 1.5 মাস টানা আমার সঙ্গে বসে সমস্ত ডাটা স্টাডি করবে। আমি চাই না শুধু আমার জন্য ছেলেটার কাজ হ্যাম্পার হোক। ফালতু এক্সকিউজ দেখিও না। আমি এক্সকিউজ দেখালে সেটা ফালতু? নিজেও তো কাজ শুরু করেছ, টের পাও না হুটহাট গাইড কেটে পড়লে কতটা প্রবলেম হয়? তোমরা যাও, তুমি, বুমবুম। অবশ্য বুমবুমের তখন অ্যানুয়াল পরীক্ষা এসে যাবে, তুমিও বেশি দিন স্টে করতে পারবে না। থাক, বুমবুমের ভাবনা তোমার নাম ভাবলেও চলবে। কত যেন ছেলেকে নিয়ে ভেবে উল্টে যাচ্ছে। মিতুলের মুখ হাঁড়ি হয়ে গেছে। তুমি তাহলে মাঘ মাস হলে যাবে না? দেখি নয়, যেতে তোমায় হবেই। মনে রেখো, আমাদের বিয়ের পরে এটি আমাদের পরিবারের প্রথম শুভ কাজ। তুমি সেখানে অ্যাবসেন্ট থাকলে কত কৈফিয়ত দিতে হবে জানো? আচ্ছা, পরের কথা পরে। কোনো টালবাহানা করবে না, আমি বলে দিচ্ছি। মিতুলের কথার ভঙ্গিটা শ্রীময়ীর ভালো লাগছিল না। বড্ড বেশি কর্তৃত্বের সুর যেন। উঠে বেসিনে হাত ধুতে ধুতে জামাইকে দেখলেন ঝলক। সুগত মাথা নিচু করে খাবার খুঁড়ছে। শাশুড়ির সামনে স্ত্রীর ওরকম আচরণে কি ক্ষুব্ধ হয়েছে সুগত? কোথায় যেন একটা মিলছে না দুজনের, ছন্দ কেটে কেটে যাচ্ছে। শ্রীময়ী জোরে মাথা ঝাঁকালেন। নিজে ঘরপোড়া গুরু বলেই কি স্বামী স্ত্রী তুচ্ছ কথা কাটাকাটিও আগুন বলে ভ্রম হয়? সুগত মিতুলের জীবনে অশান্তি আসবে কেন? ওরা তো পরস্পরকে চেনে, জানে, দীর্ঘদিন মেলামেশার পর বিয়ে করেছে। ওদের জীবনে ভুল বোঝাবুঝির অবকাশ থাকতেই পারে না। আজকালকার ছেলেমেয়েরা, মানে এখনকার স্বামী স্ত্রী হয়তো এভাবে কথা বলে, হয়তো এদের মতের অমিল থাকলেও মনের অমিল ঘটে না। বুমবুম বহুক্ষণ ঘুমিয়ে পড়েছে। মেয়ে জামাইয়ের শোয়ার ঘরে দরজা থেকে বুমবুমকে একবার উকি দিয়ে দেখে নিয়ে শ্রীময়ী সোফায় এসে বসলেন। অন্যমনস্কভাবে টিভি চালালেন। চ্যানেল বদলে বিবিসিতে এসেছেন, খবর শুনছেন। বিবিসির এই সংবাদ পাঠিকার খবর পড়ার ধরনটা শ্রীময়ীকে টানে বেশ। পাশে এসে বসল সুগত, মিতুল। তাদের চোখও রঙিন পর্দায়। একটুক্ষণ বসে থেকে মিতুল উঠে গেল শ্রীময়ীর ঘরে। মার বিছানা করে দিয়ে সোজা চলে গেছে নিজের শয্যায়। কাল রাতেও ভালো ঘুম হয়নি। সকাল থেকেও আজ বেশ ছুটাছুটি গেছে। এখন বেচারা সত্যিই ক্লান্ত। শ্রীময়ী আর বেশিক্ষণ বসলেন না, এসে শুয়ে পড়েছেন বিছানায়, দরজা ভেজিয়ে, আলো নিবিয়ে। যত্ন করে মশারি টাঙিয়ে দিয়ে গেছে মিতুল। দিল্লিতে তাদের এলাকায় মশার তেমন একটা উপদ্রব নেই, ফলত মশারি খাটানোর অভ্যেস নেই শ্রীময়ীর। এখানে নেটের খুপড়িতে ঢুকে অস্বস্তি হচ্ছে। তবু শ্রীময়ী চোখ বুজলেন জোর করে। বেশি রাত অবধি জেগে থাকা তার অভ্যেস নেই। না, ঘুম আসছে না। দুপুরে শোয়াটাই বুঝি কাল হলো, নাকি অপরিচিত বিছানা? খানিক্ষণ বিছানায় এপাশ ওপাশ করলেন শ্রীময়ী। মেয়ে পায়ের কাছে একটা পাতলা কম্বল ভাঁজ করে রেখে গেছে। গায়ে টানলেন, আবার সরিয়ে দিলেন। উফ, বাইরে এখনও কি গাড়ি ঘোড়ার শব্দ? চোখ বোঝে কার বাপের সাধ্যি। বিছানায় উঠে বসলেন। খাটের পাশে টুলে জল রাখা আছে। মশারি থেকে বেরিয়ে কয়েক চুমুক জল খেলেন। গলাটা কেমন শুকনো লাগছিল। একটু আরাম হলো। আবার মশারিতে ফিরতে যাবেন, তখনই মনে পড়ে গেল, দাদাকে তো ফোন করা হলো না। এখন করবেন? কটা বাজে এখন? শ্রীময়ী আলো জ্বাললেন। 11:10। ফোন এখন একটা করাই যায়। চিত্তরঞ্জন পার্কের বাড়ি 12টার আগে নিঝুম হয় না। দাদা হয়তো টেনশনে থাকবে। তাছাড়া কথা যখন দিয়ে এসেছেন, ফোন করাটা তার কর্তব্য। ড্রয়িং স্পেসে এসে কেজো ফোনটা সেরে ফেলে নিশ্চিন্ত বোধ করলেন শ্রীময়ী। বাথরুমে গেলেন একবার, অভ্যেস মতো। ফেরার সময়ে চোখে পড়ল স্টাডির দরজা আধ ভেজানো, ভেতরে আলো জ্বলছে। কি ভেবে শ্রীময়ী পায়ে পায়ে স্টাডির দোরগোড়ায় এলেন? হুট করে কারোর ঘরে ঢুকে পড়ার কথা স্বপ্নেও ভাবতে পারেন না তিনি। সামান্য ইতস্তত করে আলতো টোকা দিলেন দরজায়। উঠে এসেছে সুগত। শ্রীময়ীকে দেখে হঠাৎ চমকিত যেন। আপনি ঘুমননি এখনও? শ্রীময়ী অপ্রতিভ মুখে হাসলেন। সুগত ব্যস্ত সমস্ত হয়ে পড়ল। আসুন আসুন, ভেতরে আসুন। ঘরটা ছোটই, বড়জোর 10x8। দুটো স্টিলের র্যাক, দু দেওয়ালে, দুটোই বইয়ে ঠাসা। আসবাব সামান্যই, একটা টেবিল, একটা চেয়ার আর একটা বেতের আরামকেদারা। টেবিলে স্তূপ হয়ে আছে বই। সুদৃশ্য টেবিল ল্যাম্প আর টাইমপিসখানা কোনো ক্রমে তাদের মাঝে স্থান করতে পেরেছে। সাদা কাগজে কিছু বোধহয় লেখালেখি করছিল সুগত।
খোলা ডট পেন গড়াগড়ি খাচ্ছে পাতার উপর। শ্রীময় বেতের চেয়ারটায় বসলেন, ঠোঁট টিপে বললেন, তোমায় ডিস্টার্ব করলাম তো? না না, জানিনি তো আমি একটু নিশাচর টাইপ। 12:30 1টার আগে ঘুম আসে না, তাই একটু বই খাতা নিয়ে। সুগত ডট পেন খাপে বন্ধ করে সরিয়ে রাখল। তারপর বলুন, কেমন লাগলো আমাদের পাড়া? আবার আমাদের? বাহ, বাস করছি আমাদের বলবো না? সুগত মিটিমিটি হাসছে। দেখলেন ঘুরে ফিরে? ওই বুমবুম আমাকে হিড়হিড় করে টানতে টানতে পার্ক অব্দি নিয়ে গেল আর এলো, এটুকুই যা দেখা। যাই বলো বাপু, তোমাদের কলকাতা বড় কনজেস্টেড। হ্যাঁ, লোক বাড়ছে কিন্তু জায়গা বাড়ছে না, আনপ্ল্যান্ড গ্রোথ। ওই দরিয়াগঞ্জ কারলবাগের মতো আর কি। শ্রীময়ী আলগা চোখ বোলালেন ঘরে। বইপত্র একটু বেশি এলোবেলো। মিতুল যথেষ্ট পাকা গৃহিণী। সে কি এ ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না? ঝাড়পোছও ভালো করে হয় না মনে হয়, ধুলো আছে বেশ। কোনো মানে হয়? আনমনে শ্রীময়ী বললেন, তোমার একটা প্রজেক্ট চলছে বলছিলে না? কিসের প্রজেক্ট? রিগার্ডিং লিটারেসি। মানে ঠিক লিটারেসি নয়, সাক্ষরতার সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক। মানে ঠিক তাও নয়, নারী সাক্ষরতা বৃদ্ধির সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির একটা সম্পর্ক। ঠিক এটাও নয়। যেখানে পুরুষের সাক্ষরতার হার মোটামুটি কনস্ট্যান্ট, সেখানে নারী সাক্ষরতা বৃদ্ধি কিভাবে জনসংখ্যাকে এফেক্ট করছে, আবার যেখানে নারী সাক্ষরতার হার কম, সেখানে শুধুই পুরুষের সাক্ষরতা বাড়িয়ে সরকারের ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচি কতটা সাকসেসফুল হতে পারছে, এ দুটোর একটা তুলনামূলক স্টাডি। বেশ গুছিয়ে বসেছে সুগত। দারুণ মনোযোগী ছাত্রকে ক্লাসের পড়া বোঝাচ্ছে, এমনই তার মুখ চোখ। হাত পা নেড়ে বলেই চলেছে। অর্থাৎ ধরুন কিনা একটা গ্রামে পুরুষের সাক্ষরতা 33%, নারী লিটারেসি 18%। তার ঠিক 5 মাইল দূরে আরেকটা গ্রাম, সেখানে পুরুষ স্বাক্ষর 34%, কিন্তু নারী স্বাক্ষর 28%। এই দুটো গ্রামে জনসংখ্যা বৃদ্ধির হারে ক্লিয়ার কাট ডিফারেন্স আছে। আবার বিপরীত দিক দিয়ে দেখতে গেলে। শ্রীময়ীর মুখভাব দেখে কিছু বুঝি অনুমান করল সুগত। বোকা বোকা মুখে হাসছে। ঘাড় চুলকোতে চুলকোতে বলল, খুব বোরিং না? শ্রীময়ী একটু পরিহাসের লোভ সামলাতে পারলেন না, হাসতে হাসতে বললেন, হ্যাঁ, রাত 11:30-12টার সময় শাশুড়িকে বোঝানোর পক্ষে একটু তো বোরিং বটে। সরি, আমি বড্ড বেশি বকে ফেলি। না না, ঠিক আছে। কোনো একটা কাজ সিরিয়াসলি করলে সেটা নিয়ে আলোচনা করার সময়ে একটু তো উৎসাহ আসবেই, সেটাই স্বাভাবিক। শ্রীময়ী চেয়ারে হেলান দিলেন। যাই বলো বাপু, কাজটা কিন্তু তোমার বেশ জটিল। এত সব ডাটা পাচ্ছ কী করে? খুব খাটতে হচ্ছে। আমার রিসার্চ স্কলার নিজেও খুব পরিশ্রম করছে। 3 জন ইনভেস্টিগেটর রেখেছি, তারাও গ্রামে গ্রামে ঘুরছে। ইউনিসেফের প্রজেক্ট 22 জুন শেষ করতেই হবে। সুগতর মুখে হঠাৎ একটা ছায়া পড়ল। সেই জন্য তো মিতুলকে বলছিলাম, এই সময়টা আমার পক্ষে কলকাতা থেকে নড়া খুব কঠিন। ভালো করে বোঝাও মিতুলকে। ও বুঝতে চায় না। সুগতের একটা ছোট্ট শ্বাস পড়ল যেন। কতগুলো ব্যাপারে মিতুল এত রিজিড, এত আনরিজনেবল। সুগত আরও কি বলতে গিয়েও থেমে গেল। সঙ্গে সঙ্গে ঘরে নেমে এসেছে এক চরম নৈঃশব্দ। টেবিলের উপর রাখা টাইমপিস টিকটিক শব্দ করে চলেছে শুধু। ধ্বনিটা প্রতি মুহূর্তে দ্বিগুণ হচ্ছে, চতুর্গুণ হচ্ছে, বাড়ছে ক্রমশ। শ্রীময়ীর কানে তালা ধরে দিচ্ছে, তবু নিস্তব্ধতা কাটছে না। বিকট শব্দ তুলে ট্রাক চলে গেল বাড়ির সামনে দিয়ে, রাতটাকে ছিঁড়ে খুঁড়ে। ওই শব্দটুকুরই বোধহয় প্রয়োজন ছিল এখন। শ্রীময়ী অনুচ্চস্বরে বলে উঠলেন, তোমার কি মনে কোনো ক্ষোভ জমেছে সুগত? সুগত চুপ করে রইল। শ্রীময়ী গলা আরও নামালেন, আমি শুধু মিতুলের মা নই সুগত, তোমারও মা। মিতুল কি তোমায় হার্ট করছে? তুমি স্বচ্ছন্দে বলতে পারো। সুগত দুদিকে মাথা নাড়ল। না, তেমন কিছু নয়, এটা একটা পাসিং থট, আমরা ঠিক আছি। শ্রীময়ী আর কথা বাড়ালেন না, দরজায় পৌঁছে থামলেন একটু। মৃদু শ্বাসপতনের শব্দ পেলেন কি, নাকি কানের ভুল? বিছানার অন্ধকারে ডুবতেই এতাল বেতাল চিন্তা ঝাঁপিয়ে এলো শ্রীময়ীর মাথায়। সুগত আর মিতুলের মধ্যে কি দূরত্ব তৈরি হয়েছে কোনো? নিশ্চয় হয়েছে। নিশ্চয় কোনো রন্ধ্রপথে ঢুকে পড়েছে ভুল বোঝাবুঝির বীজ। কি হতে পারে কারণ?
সুগতকে বাবা মা ছেড়ে মিতুলের জন্য চলে আসতে হয়েছে। তাই নিয়ে সুগতর মনে মেঘ জমতেই পারে। যতই হোক, সেও বাবা মার একমাত্র ছেলে। বেয়ানো সুগতকে যথেষ্ট মিস করেন। নাকি সোমনাথকে নিয়ে একটু বেশি আহ্লাদীপনা করছে মিতুল, যা সুগতর আদৌ পছন্দ নয়? যাকগে, মরুকগে, মেয়ে জামাইয়ের সমস্যা নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। এমনিতে মনটা খচখচ করছে। সুগতকে প্রশ্নটা না করলেই হতো। সুগত হয়তো ভাবতে পারে, কদিনের জন্য এসে শাশুড়ি একটু বেশি কৌতূহল দেখাতে শুরু করেছেন। তিনি নিজে একজন সংসার ভাঙা নারী, তার পক্ষে এটা বোধহয় শোভনও নয়। এতক্ষণে দু চোখের পাতা জড়িয়ে আসছে ঘুমে। একসময় ঘুমটা ভেঙেও গেল। এই বয়সে রাতে টানা ঘুম হতে চায় না। বেশ কয়েকবার বাথরুমে ছুটতে হয়। আলো জ্বালালেন না শ্রীময়ী। নিকোষ অন্ধকার হাতড়ে বেরিয়েছেন ঘর থেকে। ঘুমমাখা চোখ গেঁথে গেল স্টাডির দরজায়। এখনো আলো জ্বলছে। আবার একটা শ্বাসপতনের শব্দ শুনতে পেলেন শ্রীময়ী, নিজের। দেশলায় খুলের মতো বাড়িটা 4 তলা উঠে গেছে। নার্সিংহোম। বাড়িটার বহিরঙ্গ দিব্যি ঝকঝকে। দেখে মনে হয় চিকিৎসাপাতি এখানে ভালোই হয়। 1 তলায় দর্শনার্থীদের জন্য ছোট্ট লাউঞ্জ, তার একপাশে রিসেপশন কাউন্টার, অন্য পাশে অফিস। রিসেপশন কাউন্টারে টেলিফোন আর ল্যাপটপ সহ 2 সুবেশা তরুণী। ঠোঁটে তাদের মাপা হাসি, মাপা আগ্রহ, মাপা উদাসীন্য, মাপা লিপস্টিক। মাথায় সাদা টুপিধারী সেবিকাদেরও চকিত দর্শন মিলছে। তাদেরও মুখমণ্ডলে অপার্থিব নির্লিপ্ত। লাউঞ্জে ভালোই ভিড়। ফাইবার গ্লাসের চেয়ার সব টইটুম্বুর। খানিক্ষণ লাউঞ্জে দাঁড়িয়ে থেকে শ্রীময়ী রাস্তায় বেরিয়ে এলেন। থোকা থোকা ভিড়ের মধ্যে একা দাঁড়িয়ে থাকতে কেমন বৃষ্টি লাগে। মনে হয় সকলে যেন হাঁ করে তাকিয়ে দেখছে। বাইরে এসেও পুরোপুরি স্বস্তি নেই। এখানেও যথেষ্ট লোকজন দাঁড়িয়ে। তবে নার্সিংহোমটা একদম মেন রোডের ওপর নয়। সামনের রাস্তা ভালোই চওড়া। অ্যাম্বুলেন্স বা শববাহী শকট ঢোকার কোনো অসুবিধে নেই। এমন জায়গায় ভিড় থাকলেও নিভৃতে খুঁজে পাওয়া দুষ্কর নয়। গেট থেকে বেশ খানিকটা সরে এলেন শ্রীময়ী। কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে পরপর। ফাঁকে ফোকরের টুকরো জটলা, উদ্বিগ্ন স্বরে চাপা গুঞ্জন। শ্রীময়ী এদিক ওদিক দেখছিলেন, একটু বিস্ময় নিয়েই। চারদিকে এত লোক, এত ভিজিটর, এর মধ্যে সোমনাথের বাড়ির কেউ নেই। সোমনাথদের জ্ঞাতি গোষ্ঠী তো কম নয়। জারতুতো, খুঁড়তুতো, মামাতো, পিসতুতো, ভাই বোন, দাদা, ভাগ্নে, ভাইপো, ভাইজি, শহরময় ছড়ানো। তাদের একজনও আসেনি। সোমনাথ কি সবার সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছিল? নাকি এসেছে কেউ কেউ, শ্রীময়ী চিনতে পারছেন না তাদের? খুবই সম্ভব। মাঝে গঙ্গা বেয়ে তো কম জল বয়ে গেল না। কিন্তু তারা এসে থাকলেও শ্রীময়ীকে কি চিনতে পারছে কেউ? কোনো আড়াল থেকে ডাবডেবে দেখছে না তো? ভাবতেই আবার বীজা অস্বস্তি। মিতুলটা সে কখন উপরে গেছে, এখনও ফেরে না কেন? সকালে মিতুল নার্সিংহোম ঘুরে গিয়ে বলল, বাবার কন্ডিশন একই রকম, তবে আইসিসিইউ থেকে আজই বের করছে না। ডাক্তার বিকেলে ভিজিটর অ্যালাউ করবে বটে, কিন্তু একবার একজনের বেশি কিছুতে নয়। বাবার সামনে গিয়ে কি বাহ্য জ্ঞানরহিত হয়ে গেল মিতুল? নাকি আবার কোনো গণ্ডগোল হলো সোমনাথের? এসব রোগের কিছু বলা যায় না। এই ভালো তো এই খারাপ। কেমিস্ট্রির সরোজিনী সহায়ের হাজব্যান্ড তো স্ট্রোকের পর পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। গাড়ি ফাড়ি নিয়ে সরোজিনী যেদিন বরকে হাসপাতাল থেকে আনতে গেল, সেদিনই দুপুরে আবার পরপর 2টো অ্যাট্যাক হয়ে। কুগাওয়া ঠিক নয়। শ্রীময়ী ধমকালেন নিজেকে। সোমনাথ বাঁচুক, আরও অনেক দিন বাঁচুক, নিজের মতো করে বেঁচে থাক। আলো মরে আসছে। সন্ধে ডানা মেলছে শহরে। ইটকাঠের জঙ্গলেও 1-2 পাখি উঠছে এদিক সেদিক, নিড়ে ফিরছে। বাতাস বইছে অল্প অল্প, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তবে তেমন কামড় নেই। এদিক ওদিক দৃষ্টি ফেরালেন শ্রীময়ী। সাদা অ্যাম্বাসেডারের বনেটের সামনে এসে চোখের মণি থেমে গেল সহসা। অবনত মুখে দাঁড়িয়ে আছেন এক মহিলা। নার্সিংহোমের ঠিকরে আসা আলো পড়েছে মহিলার মুখে, কোনাকুনি ভাবে। কেমন যেন চেনা চেনা লাগে না? হ্যাঁ, মনই তো। আশ্চর্য, মাত্র 7-8 হাত তফাতে দাঁড়িয়ে, অথচ শ্রীময়ী এতক্ষণ লক্ষ্যই করেননি। আগে থেকে ছিল না এই এসে দাঁড়ালো? কি চেহারা হয়েছে মনুর, ঝিরকুটে,
মাথা ভরা সাদা চুল। এত বুড়িয়ে গেছে মনু। মনু তো মোটামুটি তারই সমবয়সী ছিল। বনেদি বাড়ির মানুষদের সেবা করতে করতে এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। মনু কি দেখতে পেয়েছে শ্রীময়ীকে? মনে হয় না। কেমন অকম্পিত মূর্তির মতো দাঁড়িয়ে আছে মনু, কোনো দিকে তাকাচ্ছেই না। শ্রীময়ী কি যেচে গিয়ে কথা বলবেন? পা সরতে চাইছে না। কোত্থেকে এক অচেনা সংকোচ এসে বাধা দিচ্ছে শ্রীময়ীকে। অর্থহীন, অর্থহীন। 1000 মাইল ঠেঙিয়ে তিনি কলকাতা আসতে পারলেন। মনুকে তার কিসের লজ্জা? কুণ্ঠা কাটিয়ে গাড়িটার সামনে এলেন শ্রীময়ী। নিচু গলায় বললেন, কেমন আছো মনু? মনু অর্থাৎ মনোরমা চমকে তাকিয়েছেন। একটুক্ষণ মুখটা হাঁ হয়ে রইল। আস্তে আস্তে একটা পাতলা হাসি ফুটে উঠেছে মুখে। ফুল বৌদি? চমকালে যে? মিতুল বলেনি আমি এসেছি? বলেছিল। মনোরমা সামলে নিলেন নিজেকে। কেমন আছো ফুল বৌদি? বারবার ফুল বৌদি সম্বোধনটা কানে লাগছিল শ্রীময়ীর, তবে স্মিত মুখে বললেন, ভালো আছি। মনোরমা আর কথা খুঁজে পেলেন না, প্রশ্নও না। বোধহয় এই মুহূর্তে আর কিছু জিজ্ঞাস্য থাকেও না। বনেদি বাড়ির আশ্রিতাকে একটু ধাক্কা দিতে ইচ্ছে হলো শ্রীময়ীর। বললেন, সোমনাথকে দেখে এসেছ? মনোরমা কি বিস্মিত হলেন শ্রীময়ীর অবলীলায় স্বামীর নাম ধরে ডাকায়? প্রতিক্রিয়াটা ঠিক বুঝতে পারলেন না শ্রীময়ী। মনোরমা বললেন, যাব দেখতে, এ তো এলাম, আজ একটু দেরি হয়ে গেল। শ্রীময়ী আর একটু প্রগল্ভ হলেন, তুমি তো এখন সোমনাথের গার্জেন, তাই না? ঠাট্টা করছ? মনোরমার মুখটা শুকিয়ে গেল। ম্লান হেসে বললেন, ভাত কাপড়ের বিনিময়ে ফুলদার দেখভাল করি, সেবা শুশ্রূষা করি, একে গার্জেনই বলে না। বাহ, অনেক কথা ফুটেছে তো। শ্রীময়ী জিজ্ঞেস করলেন, তা এমনি আছো কেমন? আমার আর থাকা, যেমন দেখছ। চুলগুলো সব পাকিয়ে ফেললে কি করে? ফুলদার ঘরে খাটতে খাটতে? মনোরমা নিরুত্তর। মেজো তরফ থেকে এদিকে চলে এসেছ যে, ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল কিছু? কেন, মিতুল তোমায় কোনো দিনও কিছু বলেনি? হ্যাঁ বলবেন কি না বলবেন ভাবতে একটু সময় নিলেন শ্রীময়ী। যদি না বলেন তাহলে কি তার সঙ্গে মিতুলের যথেষ্ট ঘনিষ্ঠতা নেই বলে মনে করবে মনু? আর হ্যাঁ বলে তো প্রশ্নটাই অর্থহীন হয়ে যায়। মনোরমা অবশ্য উত্তরের অপেক্ষা করলেন না। ভার ভার গলায় বললেন, সে অনেক ইতিহাস। কি দুঃস্বপ্নের কাল যে গেছে। তুমি চৌধুরী বাড়ি ছেড়ে চলে গেলে তার পরের বছর, নাকি তারও পরের বছর, হঠাৎ কোত্থেকে আমার শ্বশুরবাড়ির লোকজন এসে উপস্থিত। বড় ভাসুর আর এক দেওর। কি না, আমাকে তারা সসম্মানে তাদের পরিবারে ফিরিয়ে নিয়ে যেতে চায়। কোত্থেকে নাকি শুনেছে মামার বাড়িতে দাসীবাদীর মতো আমার জীবন কাটছে, তাতে তাদের নাকি মানে লেগেছে। মরা ভাইয়ের বউকে এবার তারা মাথায় করে রাখবে। তখনই মেজমামা পই পই করে বারণ করেছিল, যাস না। ভালোবাসা থেকে বলেনি অবশ্য, বিনিমাইনের ঝি চলে যাচ্ছে। শেষদা রাঙাদাও বলেছিল, যাচ্ছ যাও, তবে পরে পস্তালার আমাদের কাছে কাঁদতে এসো না। তা সেখানে টিকতে পারলে না কেন? কপালের গুণে। মনোরমা একটা লম্বা শ্বাস ফেললেন। তারাও তো আর সত্যি সত্যি ভালোবেসে নিয়ে যায়নি ফুল বৌদি। বিষয় স্বার্থের খাতিরে আমাকে তাদের প্রয়োজন হয়েছিল। কদিন খুব যত্নাতি করল, আমিও সুখে গলে যাচ্ছি। ওই সময়ে আমাকে দিয়ে কী সব কাগজপত্র সই করিয়ে নিল। পরে জানলাম আমার স্বামীর ভাগটা আমাকে দিয়ে দানপত্র করিয়ে নিয়েছে। তারপর তারাও আবার দাসী বানিয়ে ফেলল, তাই না? তাহলেও নয় সেখানে টিকে থাকতাম, তাও কপালে জুটল না। শুরু হলো অন্যরকম অত্যাচার। বোঝো তো, তখন তো আমার যৌবন আছে। রোজ রাতে দরজায় ধাক্কা পড়ছে, খুঁড়তুতো দেওর এসে হামলাচ্ছে, নিজের সেজ ভাসুর পর্যন্ত। সে আমি মুখে আনতে পারবো না ফুল বৌদি। এক রাতে মরিয়া হয়ে ট্রেন ধরে এক বস্ত্রে কলকাতায়। সারা রাত শিয়ালদা স্টেশনে বসে কেঁদেছি আর ভেবেছি কোথায় যাই, কি করি। শেষে আলো ফুটতে কপাল ঠুকে ফের ভবানীপুর। মেজো মাইমা তো দেখে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, শিয়াল কুকুরের মতো। তখন বড় মাইমাই ডেকে, বড় মাইমা? শ্রীময়ী শিহরিত।
মানে সোমনাথের মা? হ্যাঁ ফুলবৌদি, তিনিই। আঁচলের খুঁড়তে চোখের কোণটা মুছলেন মনোরমা। তুমি চলে যাওয়ার পর বড় মাইমা অনেক বদলে গেছিলেন। বোধহয় ভাবতে পারেননি তুমি সত্যি সত্যি গালে চড় মেরে চলে যেতে পারো। সেই হাঁকডাকও আর ছিল না, কেমন যেন ধন্দ মেরে গেছিলেন। বড় মামা তোমার আর ফুলদার কাগজপত্রে ছাড়ান কাটানোর জন্য খুব উঠে পড়ে লেগেছিলেন এক সময়ে। মাইমার আপত্তির জন্যই। মাইমা বলতেন, সে যদি নিজে থেকে না চায় তোমরা জোর করে সম্পর্কটা ভাঙবে কেন? মেয়ে মানুষের ফেরার একটা রাস্তা থাকা ভালো। শ্রীময়ী নিথর হয়ে গেলেন। কোন মানুষ কখন যে কীরকম বুঝে ওঠা সত্যিই বড় কঠিন। যাকে একসময় অবিমিশ্র দানবী বলে মনে হতো, তার মধ্যেও ন্যায় অন্যায় বোধ ছিল তাহলে। মনোরমা আবার বলে উঠলেন, তাহলে বলো, এত ঝড়-ঝাপটার পরেও আমার শরীরে কোনো লয়ক্ষয় হবে না? আমার তো তোমার মতো পেটে বিদ্যেও ছিল না, মনের জোরও না। আমাদের তো অন্যের দয় বেঁচে থাকাটাই নিয়তি। শ্রীময়ী নিঃশব্দে মাথা নাড়লেন। বটেই তো। আমার কথা ছাড়ো ফুলবৌদি, তোমার কথা বলো। মনোরমার চোখে সম্ভ্রম। তুমি তো এখন অনেক উঁচুতে উঠে গেছ, কলেজে পড়াচ্ছ, ফ্ল্যাট কিনেছ, একার জোরে ঘটা করে মেয়ের বিয়ে দিলে। মেয়ের বিয়ে দেওয়াটা আমার কর্তব্য ছিল। না না, কর্তব্য বলো না ফুলবৌদি। কটা মা তোমার মতো পারে? তোমার গল্প শুনলে আমার মাথাটা উঁচু হয়ে যায়, চোখে জল আসে। কার কাছে শোনো? কেন মিতুল? মেয়ের তো মা ছাড়া মুখে কোনো কথা নেই। আমার মার মতো মা হয় না, এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে। মিতুলের মুখে তো শুধু ঘুরে ফিরে তোমারই নাম। সত্যি বলছে মনু? শ্রীময়ীর গায়ে কাঁটা দিচ্ছিল। বানিয়ে বানিয়ে মিথ্যে বা বলবে কেন? তাকে খুশি করার তো কোনো দায় নেই মনুর। মেয়ে মুখে কিছু বুঝতে না দিলেও ঠিকই তবে উপলব্ধি করেছে মার আজীবনের সংগ্রাম। শ্রীময়ীর সব শ্রম সার্থক। বেঁচে থাকারও বুঝে একটা মানে খুঁজে পাওয়া গেল। যে বাড়ি থেকে মা একদিন অপমানিত হয়ে বেরিয়ে এসেছে, সেই বাড়িতে মাকে একটা উঁচু আসনে প্রতিষ্ঠিত করা, এর চেয়ে বড় প্রতিদান আর কি দিতে পারত মিতুল? মনটা অনেক নির্ভর হয়ে গেছে শ্রীময়ীর। সহজ গলায় বললেন, তা এখন তো অনেকটা থিতু হয়েছ, আর তো ঘর হারানোর, আশ্রয় হারানোর ভয় নেই। এবার তো একটু শরীর টরীরের দিকে নজর দিতে পারো। নিজেকে দেখব না ফুলদাকে সামলাবো? বকাঝকা করো, শাসন করো। শোনে না কি কিছু? মেয়ে এসে সামাল দিতে পারে না? মনোরমা ফ্যাকাশে হাসলেন। কিছু মনে করো না ফুলবৌদি, তুমি আর ফুলদা একই ধাতুতে করা। তোমাদের কারোরই জেদ কম নয়। টের তো পাই, তুমি চলে যাওয়ার পর থেকে ফুলদাও ভেতরে ভেতরে পুড়েছে খুব। মুখে তো মরে গেলেও প্রকাশ করবে না। শরীরটাও আস্তে আস্তে ঝাঁঝরা হয়েছে। ডাক্তারের বারণ মানে না, ঠিকমতো ওষুধ খায় না। বুঝে বলতে গেলে হাসে, বলে, মনু, বেঁচে যা আছি এটাই তো যথেষ্ট। মনোরমা 1 সেকেন্ড থামলেন, ভাবলেন কি যেন, তারপর বললেন, পুরুষ মানুষ হয়ে মেয়ে মানুষের কাছে হাঁটতে হয়েছে। এ ঘা কি ফুলদার ইহজীবনে শুকোবে? তাও আবার যে সে পুরুষ নয়, ভবানীপুরে চৌধুরী বাড়ির পুরুষ। এতকাল চৌধুরী বাড়ির অন্ন খেয়েও এখনও সে বাড়ির লোকের উপর চোরা ঘৃণা রয়ে গেছে মনুর। কারণটা শ্রীময়ী ঠিক বুঝতে পারলেন না। বঞ্চিতা নারী বলে, নাকি এ মেয়ে মানুষের স্বাভাবিক সাজাত্যবোধ? কথা বলতে বলতে মনোরমা হঠাৎ নড়ে চড়ে উঠেছেন। তার দৃষ্টি অনুসরণ করে শ্রীময়ী দেখতে পেলেন মিতুলকে। ইতিউতি খুঁজছে তাদের। মনোরমাকে সঙ্গে নিয়ে এগিয়ে এলেন শ্রীময়ী। মিতুল বলে উঠল, কোথায় ছিলে? কখন থেকে খুঁজছি। এই তো তোর মনুপিসির সঙ্গে গল্প করছিলাম। যাও তাড়াতাড়ি ঘুরে এসো, তোমার পর মনুপিসি যাবে। সোমনাথকে বলেছিস আমি আজ এসেছি? শুনে কি বলল? তুমি যাও না, ভিজিটিং আওয়ার বেশিক্ষণ নেই। আইসিসিউ একেবারে টপ ফ্লোরে। হেঁটে উঠো না, লিফটে যাও। ভেতরে ভেতরে হঠাৎ কেমন নার্ভাস বোধ করছিলেন শ্রীময়ী। বাইরে অবশ্য সেটা প্রকাশ হতে দিলেন না। কোলাপসিবল গেটে দাঁড়ানো দারোয়ানকে কার্ড দেখিয়ে ঢুকছেন। অসতর্ক মুহূর্তে ঘাড় ঘুরে গেল। দেখলেন মিতুল গেছে কাউন্টারে, ঝুঁকে কথা বলছে রিসেপশনিস্টের সঙ্গে। ভ্যানিটি ব্যাগ থেকে কাগজ বার করে কী সব টুকে নিচ্ছে। নার্সিংহোমের বিল মিতুলরাই মেটাচ্ছে নাকি? ছি ছি।
সোমনাথের কি এতই হীন দশা এখন? বাপ মরার পর নিজে নিজে প্র্যাকটিস আর তেমন জমাতে পারেনি বোধহয় কেন, তাই। বাবুর তো যত বাক্যবান শুধু বাড়িতেই ছুটত, এজলাসে দাঁড়ালে তো তোতলাতো সোমনাথ। শ্বশুরমশাই এ নিয়ে কম গালাগালি করতেন ছেলেকে। পাঠার বেহদ্য পাঠা, আমি মরে গেলে তো শুধু এফিডেভিট করে খেতে হবে। যত দুরবস্থাতেই পড়ুন না কেন, শ্রীময়ী কখনো মেয়ে জামাইয়ের হাত তোলা হয়ে থাকবেন না। সাধে কি আত্মীয় স্বজনরা কেউ আসছে না? নির্ঘাত টাকা খসানোর ভয়ে। বেচারা মনু, সে কোলে আটকা পড়ে গেছে তাই। অবশ্য বাবা অসুস্থ বলে মিতুলের এটা সাময়িক সাহায্যও হতে পারে। সোমনাথ সেরে উঠে হয়তো সব মিটিয়ে দেবে। চৌধুরী পরিবারের আত্মসম্মান জ্ঞানের দেখনদারি তো কম নয়। চিন্তা জুড়ে জুড়ে অন্যমনস্ক হয়ে থাকে শ্রীময়ী লিফটে উঠেছেন, নামলেন 4 তলায়। সহসা হাঁটুর জোর নিঃশেষ। রাগ, অভিমান, দুঃখ, ঘৃণা, প্রেম সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। একটু বুঝি শ্বাসকষ্ট অনুভব করলেন শ্রীময়ী। এবারই 4 তলায় কি অক্সিজেন কম? শ্রীময়ী কি এগোবেন আর, না নেমে যাবেন? নার্সিংহোমের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটটা তেমন বড় নয়, মাত্র গোটা 6 বেড, ঘন হরিৎ পর্দা দিয়ে দিয়ে পৃথক করা। প্রতিটি বিছানায় মাথার কাছে মনিটরিং মেশিন। হালকা সবুজ তরঙ্গ দুলে দুলে উঠছে পর্দায়। অক্সিজেন, স্যালাইন, গ্লুকোজ কত কি চলছে রোগীদের। ব্যস্তমুখী নার্সরা ঘুরে বেড়াচ্ছে, সাদা অ্যাপ্রন জড়ানো জনা 2-1 ডাক্তারও। কাচের দরজা ঠেলে শ্রীময়ী পা রাখলেন ঘরটাতে। সঙ্গে সঙ্গে এক তীব্র ঠান্ডার অনুভূতি। এসি মেশিন ভয়ানক চড়ায় চলছে। ঘরময় চাপা উগ্র ঝাঁঝ ওষুধের। জোরে শ্বাস টেনে শ্রীময়ী বাতাস ভরার চেষ্টা করলেন ফুসফুসে। নিজেকে স্থিত করলেন। যৌবনে চাপল্য তাকে শোভা পায় না। তিনি এখন এক পরিণত বয়স্কা নারী, এমন নারী যে জীবনের বেশিটা পথ একলাই হেঁটেছে। কয়েক পা এগুলেন শ্রীময়ী, শয্যাগুলোর দিকে তাকালেন। সামনে এই 6 জন রোগীর মধ্যে কোনজন সোমনাথ? সবাইকে একরকম লাগছে যে, যেন পরোয়ানা পাওয়া 6 আসামি শুয়ে আছে চরম মুহূর্তের প্রতীক্ষায়। শ্রীময়ী। ক্ষীণ ডাক শুনে শ্রীময়ী চমকে তাকালেন। কোন বেড থেকে এলো শটটা? 2 নম্বর থেকে? আর একটু এগোলেন শ্রীময়ী। এইটাই কি সোমনাথ? আবার ডাক উড়ে এলো, ময়ী। ঘুরলেন শ্রীময়ী। একটা দুর্বল হাত উঠছে একটা বিছানা থেকে, ডাকছে, ওইটাই কি সোমনাথ? শ্রীময়ী নিষ্পলক। এ কে? কোন সোমনাথ? জীর্ণ চেহারা, কোটরগত চোখ, গোলময় খোঁচা খোঁচা সাদা দাড়ি, মাথার চুল প্রায় নেই বললে চলে। টকটকে ফর্সা রঙে কালচে বাদামি প্রলেপ। এই লোকটাকে কি তিনি চিনতেন কোনো দিন? না, 2 যুগ আগের সেই সোমনাথের সঙ্গে এই সোমনাথকে দূর কল্পনাতেও মেলানো যায় না। যাকে ছেড়ে তিনি চলে গিয়েছিলেন সে এই সোমনাথ নয়। সোমনাথের হাত শ্রীময়ীর করতলে চেপে ধরেছে। তুমি এসেছ তবে? আমি ভাবতে পারিনি, আমি বিশ্বাস করতে পারছি না। আশ্চর্য! সব অস্থিরতা, এই কদিন ধরে বুকের মধ্যে অহরহ চলতে থাকা অসহ্য টানাপোড়েন পলকে উবে গেছে শ্রীময়ীর। তিনি এখন পুরোপুরি স্থিত। হাতে ধরা হাতের চাপটা অনুভব করতে পারছেন, কিন্তু কোনো অনুভূতি জাগছে না। উল্টে অদ্ভুত এক নির্লিপ্তি ছেয়ে ফেলছে হৃদয়। না, এই সোমনাথের সঙ্গে তার কোনো লড়াই ঝগড়া নেই, কোনো ঘৃণা নেই, বিদ্বেষ নেই, ঈর্ষা নেই। না, এই সোমনাথের জন্য তার কোনো ভালোবাসাও নেই, করুণা, মমতা তাও নেই। সোমনাথ দুর্বল স্বরে বললেন, দেখো, আমি এবার ঠিক ভালো হয়ে যাব। নিশ্চয় ভালো হবে। কেমন হয়েছে? একদম সহজ গলায় কথাটা বললেন শ্রীময়ী। বোধহয় পাশের বেডের রোগীর সামনে গিয়ে দাঁড়ালেও এখন এই কথাই বলতেন। তাপহীন শীর্ণ হাতখানা অতি সন্তর্পণে নামিয়ে দিলেন রোগীর বুকে। শান্ত মুখে বললেন, বেশি কথা বলো না, বিশ্রাম নাও। তোমাকে কাছে পাবো বলেই বোধহয় এটা ঘটে গেল ময়ী। সম্বোধনটা ছুঁতেই পারল না শ্রীময়ীকে। চুপ করে রইলেন। সোমনাথ আবার বললেন, এখন থাকছ তো কলকাতায়? দেখি।
সোমনাথ আবার কি যেন বলতে যাচ্ছিলেন। শ্রীময়ী ঠোঁটে আঙুল রাখলেন। চুপ, তোমার এখন কথা বলা বারণ। আজকের দিনেও চুপ থাকব? শ্রীময়ীর নিরাসক্ত চোখ দেওয়ালে উঠে গেল। তারপর মনিটরে, ড্রিপের বোতলে, অক্সিজেন সিলিন্ডারে, একরঙা পর্দায়। ঘুরতে ঘুরতে ফিরেছে সোমনাথে। আর কোনো কথা বলছেন না সোমনাথ, শুধু ঘোলাটে মণি দুটো কেমন জ্বলছে যেন। ওই দৃষ্টিও যেন এক অচেনা পুরুষের। শ্রীময়ী গলা ঝেড়ে বললেন, আমি যাই, আমি গেলে মনু আসবে। পেছনে ঘুরেও শ্রীময়ী সোমনাথের স্বর শুনতে পেলেন। সব ভুলে গেছ তো ময়ী? কোনো খেদ মনে রাখুনি তো? এতক্ষণ পর একটা সত্যি বলার সুযোগ পেলেন শ্রীময়ী। দ্রুত মাথা নেড়ে বললেন, ভুলে গেছি, সব ভুলে গেছি। কাচের দরজার এপারে এসে হঠাৎ খুব কান্না পাচ্ছিল শ্রীময়ীর। এতদিন ধরে পুষে রাখা বিদ্বেষটা মরে যাওয়ার জন্য, ঘৃণা উবে যাওয়ার জন্য, ভালোবাসা মুছে যাওয়ার জন্য। কে এদের গ্রাস করল? সময়। ফেরার পথে মা মেয়েতে কথাও হচ্ছিল, ট্যাক্সিতে বসে। মিতুল আজ একটু চিন্তান্বিত যেন। কথা বলছে, তবে সঙ্গে সঙ্গে কি যেন ভেবেও চলেছে। শ্রীময়ী অবশ্য পুরোপুরি নির্ভার, মেয়ের সঙ্গে লঘু রসিকতাও করছেন এক আধটা। হঠাৎই মিতুল বলল, একটা কথা বলবো মা? কী রে? বাবার কন্ডিশন তো দেখলে। গড ফরবিড, বাবা যদি এবার ভালো ভালো ফিরে আসে। মিতুল অদৃশ্য দেবতার উদ্দেশ্যে কপালে হাত ঠেকাল। কটা দিন বাবাকে আমার কাছে এনে রাখলে কেমন হয়? সে তোর ইচ্ছে, রাখতেই পারিস। কিন্তু কিন্তু কি প্রবলেম আছে? ওই তোমার জামাই সুগত আপত্তি করবে? মুখে কিছু বলবে না, কিন্তু সারাক্ষণ তোলো হাঁড়ি হয়ে থাকবে। একটা সাইলেন্ট প্রেশার তৈরি করবে আমার উপর। কেন? সুগত তো তোর বাবার জন্য যথেষ্ট ছোটাছুটি করছে। ওর অনেক লোক দেখানো ব্যাপার আছে, ও তুমি বুঝবে না। ও বাবাকে একটুও পছন্দ করে না, আমি জানি। নেহাত আমার মুখ চেয়ে। সোমনাথের মেয়ের দিকে শ্রীময়ী তাকালেন এক ঝলক, উত্তাপহীন স্বরে বললেন, তো কি করবি? ভাবছি। একটুক্ষণ জানলার বাইরে তাকিয়ে রইল মিতুল। তারপর যেন শ্রীময়ীকে নয়, নিজেকেই বলল, আমার বাবা যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, তবুও তো সে আমার বাবা। মেয়ে হয়ে আমি তাকে নেগলেক্ট করি কি করে? কেন যে সুগত আমাকে একটু ফিল করে না? ও যদি একটু রিজনেবল হতো। পলকের জন্য সুগতর স্টাডিটা শ্রীময়ীর চোখের সামনে দুলে গেল। আলো জ্বলছে ঘরটায়, নিশুত রাতে। বসে আছে সুগত একা। শ্রীময়ীর মনে হলো স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে আগুন আর বরফ ছাড়াও আরও কিছু থাকে বোধ হয়, শুকনো চর কিংবা অনতিক্রম্য খাদ। আবার মিতুলের স্বর, যাকগে মরুকগে, আমারও তো ভাবলে চলবে না। বাবাকে কাছে এনে রাখতেই হবে। বাবার একটু কড়া ওয়াচে থাকা দরকার। মনুপুষিকে দিয়ে হবে না। বাবা মনুপুষিকে উল্টো ট্যাকে গোজে। একটু ফিট হলে বাবা ফের অনিয়ম শুরু করে দেবে, করবেই। এবার যদি বাবার কিছু হয়ে যায়, তখন আর হাত কামড়ানো ছাড়া উপায় থাকবে না। মিতুল কয়েক পলক গোয়েন্দা চোখে জরিপ করল মাকে, তারপর বলল, তোমার খারাপ লাগবে না তো মা? আমার কি? কেন? না মানে। মিতুল আবার একটু চুপ, দাঁতে নখ খুঁড়ছে। আচম্বিতে ধরা গলায় বলল, বাবা খুব একা মা। আবেগটা শ্রীময়ীকে একটুও ছুল না। একা কে নয়? মিতুলের চোখে মোহাঞ্জন। বোঝে না সেও একা, সুগত, এমনকি বুমবুমও। মানুষ নিজেকে ঘিরে কিছু কিছু সম্পর্কের বৃত্ত রচনা করে আত্মসুখের জন্য, ভাবে তাতে সে পরিপূর্ণ। এ আমার মা, এ আমার বাবা, এ আমার স্বামী, আমার সন্তান। কিছুই কিছু না। নিজের নির্মাণ করা এই বৃত্তে নিজেরই রিপুগুলো শুধু পাক খেয়ে মরে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, অভিমান, ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসাও। কি শূন্য গর্ভই বিলাস ভালোবাসা! না হলে সময় কি তাকে এমন নিঃসারে গিলে নিতে পারে? শ্রীময়ীকে নিশ্চুপ দেখে মিতুল কাকুতির সুরে বলল,
তুমি জানো না মা, ভবানীপুরের বাড়িটা এখন প্রেতপুরী। বাবাদের অংশে মানুষ বলতে ওই মনু পিসি আর পুরনো বুড়ো চাকর অজু কাকা। কানে শুনতে পায় না, চোখেও দেখতে পায় না, শুধু মরার জন্য ওখানে পড়ে আছে। অন্য কোথাও থাকলেও কি অনন্তকাল বাঁচবে সোমনাথ? কথাটা প্রায় শ্রীময়ীর মুখে এসে গিয়েছিল। গিলে ফেললেন, কোমল গলায় বললেন, বেশ তো, রাখ না এনে। বিশ্বাস করো মা, বাবা এখন একদম বদলে গেছে। তুমি যে বাবাকে চিনতে, সে বাবা নেই। এ সত্য শ্রীময়ীর চেয়ে বেশি আর কে জানে? শ্রীময়ী বললেন, অতীতে তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে তার জন্য বাবা খুব অনুতপ্ত। কম বয়সে চৌধুরী বাড়ির বনেদি আনা বাবার দৃষ্টিকে ঘুলিয়ে দিয়েছিল। বাবা এখন অনেক স্বচ্ছভাবে সব কিছু দেখতে পারে, খোলা মনে ভাবতে পারে। বেশ তো, ভালো তো, আমাকে এত করে বলছিস কেন? তাহলে তোমার আপত্তি নেই তো মা? তুই তোর বাবাকে কাছে এনে রাখবি, সেবা যত্ন করবি, এতে আমার আপত্তির প্রশ্ন আসছে কোত্থেকে? মেয়ে হিসেবে এটা তো তোর ডিউটি। শ্রীময়ীর ঠোঁটের আলগা হাসি অনেকটাই ছড়িয়ে গেল। মেয়েকে কাছে টানলেন, নিরাসক্ত আঙ্গুল বোলালেন মেয়ের চুলে। এবার আমি একটা কথা বলবো, রাগ করবি না তো? কি মা? দুম করে চলে এলাম, কলেজে ছুটি নেওয়া হয়নি, অনেকগুলো কাজও আছে। কাল পরশু যদি একটা টিকিট পাওয়া যায় তো চলে যাই। তুমি রাগ করলে? মিতুল সহসা টান টান। তুমি এখনও বাবাকে হিংসে করো? এত অসহায় দেখেও লোকটাকে তুমি ক্ষমা করতে পারছো না? শ্রীময়ী দীর্ঘশ্বাস ফেললেন। মিতুল কি বললে বুঝবে? ক্ষমা বা হিংসে করার জন্য যেটুকু আবেগ থাকা দরকার, সোমনাথের জন্য শ্রীময়ীর আর সেটুকু অবশিষ্ট নেই। ট্যাক্সি এগুচ্ছে, বা একটা ভাঙা মসজিদ, বিশাল কাঠামো দাঁত বের করে আছে। একসময় কত লোক এখানে জড়ো হতো, আজ শুনশান, অন্ধকার। সব বদলে যায়, কাল সব কিছুকে বদলে দেয়। রবিবারের পূর্বা এক্সপ্রেসের টিকিট পেয়ে গেলেন শ্রীময়ী। সুগতই জোগাড় করে দিল, প্রায় সোহিনীরই কায়দায়। তবে কলকাতা ভারতবর্ষের রাজধানী নয় তো, ঘুষের রেট এখানে কিঞ্চিত কম। সকাল সকাল শ্রীময়ীকে ট্রেনে তুলে দিতে এসেছে মেয়ে, জামাই, নাতি। স্টেশনময় ছুটে বেড়াচ্ছে বুমবুম। তাকে সামলাতে সুগতও ছুটছে, গলদঘর্ম হয়ে। মিতুলের মুখ ভার, সে এখনও মার এই নিষ্ক্রমণ মন থেকে মেনে নিতে পারেনি। শ্রীময়ী অবশ্য তা নিয়ে ভাবিত নন, বরং বুমবুমের দস্যুপনা দেখে হাসছেন মিটিমিটি। কফি খেলেন, ম্যাগাজিন কিনলেন, চকাশ চকাশ চুমু খেলেন বুমবুমকে। ট্রেন প্রায় ঠিক সময়ে ছাড়ল, মাত্র 5 মিনিট লেট। শীতল কামরায় ফিরে নিজস্ব সিটে বসলেন শ্রীময়ী। কেজো ভাবনাগুলোকে ডেকে আনছেন একে একে। কাল সকাল 8টা, 8:30টার আগে দিল্লি পৌঁছবেন। স্টেশন থেকে অটো ধরে মধুবিহার মিনিট 20 বেশি লাগার কথা নয়। পিঙ্কিকে গিয়ে ধরা যাবে কি? ঘরের কি হাল হয়ে আছে কে জানে। একটু সাফসুতর না করলে কি চলবে? খাওয়া অবশ্য কলেজ ক্যান্টিনে সেরে নেওয়া যায়, টোস্ট, অমলেট, ঘুগনি ফুগনি যা হোক কিছু। একটা তো মাত্র দিন। কলেজের প্রথম ক্লাসটা কি ধরতে পারবেন? কাদের ক্লাস আছে প্রথমে? ফার্স্ট ইয়ার না? ক্রিসমাসের পরে আবার ওদের ক্লাস টেস্ট নিতে হবে। কার্ডেন্স মেথডটা জলদি জলদি শুরু করা দরকার। বাড়িতে এক কারি খাতা জমে আছে, কলেজে নিয়ে যাবেন কি কাল? সোমবার পরপর 2 পিরিয়ড অফ থাকে, কালই যদি খাতাগুলো শেষ করে ফেলা যায়। এরই মাঝেই একটা বাক্য বিদ্যুৎ ঝলকের মতো শ্রীময়ীর মনে উঁকি দিয়ে মিলিয়ে গেল। শ্রীময়ীর এবার কলকাতা আসাটা বড় জরুরি ছিল, তার নিজের জন্যই। গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস ফিরে দেখা এর শেষ খণ্ড। আর গল্প পাঠে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।